আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মেডেক্সেল ক্লাস টুডে। আজকে আমাদের 18 ক্লাস হচ্ছে সেশন 4 এর। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট ডোমেইন ক্লিনিক্যাল নিয়ে ডিসকাস করব এবং এস এম কামাল স্যার আমাদের সবসময় বা আমাদের বেশ কয়েকটা সেশনে ক্লিনিক্যাল ক্লাসের উপর ক্লাস নিয়েছেন। লং কেস, শর্ট কেস, বিশেষ করে কোন কেসগুলো ইম্পর্টেন্ট, কোন কেসগুলো ক্যান্ডিডেটরা ভুল করে, এগুলা ব্যাপার স্যার খুব সুন্দর করে হাইলাইট করেন। তো আমরা আর দেরি না করে স্যারকে আমরা হ্যান্ড ওভার করছি। স্যার আজকে লং কেস একটি এবং শর্ট কেস দুটি কেসের উপর আমাদের পেশেন্ট দেখাবেন এবং ডিসকাস করবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং। স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, অভিনন্দন। আজকে ক্লিনিক্যাল ক্লাস আর কি। যারা আজকে এই ক্লাসে পার্টিসিপেট করতেছ তারা তো সামনে পরীক্ষা দিবা, সুতরাং প্রস্তুতি সুন্দর করে নিতে হবে। থিওরিটিক্যাল পড়ার সাথে ক্লিনিক্যাল একটা খুব সুন্দর অ্যাটাচমেন্ট থাকতে হবে, তাইলে তোমার থিওরিটিক্যাল নলেজটাকে তুমি ক্লিনিক্যালি অ্যাপ্লাই করতে পারো সুন্দর করে। দেখো, ক্লিনিক্যাল কেসটা কিন্তু খুব, যখন একটা ঘাবড়ে যাবে না। তাইলে কিন্তু খুব সহজ তোমার জন্য ওই কেসটাকে প্রেজেন্ট করা। সবসময় চেষ্টা করবা লং কেসটাকে একটু তোমার সাথে যখন দিবে লং কেসটা, তুমি একদম মাথার থেকে পায়ের পর্যন্ত এক নজরে দেখে ফেলবা। মাথা, মুখ, পা, পেট দেখে ফেলবা। তো দেখে ফেলে তোমার একটা ধারণা হয়তো কিছুটা আসবে যেটা কি কেস। এরপরে তুমি লোকটার সাথে একটু কথা বলবা, পেশেন্টের সাথে কথা বলে তার চিপ কমপ্লেনটা একটু খুব গুরুত্ব সহকারে দেখবা। তাহলে তুমি দেখবা যে তোমার ইন্সপেকশনের সাথে কিছু মিলে যাচ্ছে কিনা, যে কেসটা তো এই কেস। এরপরে তুমি জেনারেল এক্সামিনেশন করবা, সিস্টেমিক এক্সামিনেশন করবা, রুগীর ট্রিটমেন্ট হিস্ট্রি নিবা। অনেক ক্ষেত্রেই কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে কেসটা দেওয়া হয় যে রুগীর ট্রিটমেন্টটা পাচ্ছে। সুতরাং একটা সিরোসিসের রুগী তুমি যখন কেসটা তোমাকে দেওয়া হবে, তখন কিন্তু হয়তো সে ট্রিটমেন্ট পাচ্ছে, সে ওই ডায়রেটিক্স দিয়ে ট্রিটমেন্টটা অ্যাসসাইটিসটা কমে গেছে। সুতরাং তুমি খুব অ্যাসসাইটিস হবে। এই কেসটা যখন তুমি একটু ধারণা করলা যে এটা কি কেস, এরপরে তুমি রুটিন প্রসিডিউর অনুযায়ী এগোতে হবে। যে রকমের একাডেমিক ভাবে কেসটা আগাতে হয় সেইভাবে আগাতে হবে। তো প্রথমে পার্টিকুলার্স নিবা, প্রথমে পেশেন্টের নাম দাম, এখানে খুব একদম সময় ব্যয় করবা না। তার কারণ একদম সময় ব্যয় করবা না, তুমি খুব সংক্ষেপে মানে পার্টিকুলার্সটা নিবা, নাম, বয়স, অকুপেশন, বাড়ি কোথায় আর কি। আমার একটু সর্দি হয়েছে আর কি 3 দিন, যার জন্য একটু ডিস্টার্ব হবে। তো ক্লিনিক্যাল পরীক্ষায় পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু খাতাটা তোমার হাতে থাকবে, যে খাতাটা তোমাকে দেওয়া হবে সেটা তোমার হাতে থাকবে। সুতরাং যেই তোমার দরকার তুমি এই খাতায় লেখে দেখে দেখে সেটুকু একটু দেওয়া, তোমার হাতেই থাকবে ওইটা। সুতরাং হেল্প নিতে পারবা। জিনিসটা এমন নয় যে তুমি খাতায় লিখবা দেখে পড়বা, তা কিন্তু না। সুতরাং তোমার নাম, বাড়িটা, এগুলো সব লিখে ফেলবা। এরপরে তার চিপ কমপ্লেনটাকে খুব সুন্দর করে সাজাবা। মনে করে একটা রুগী তোমাকে দেওয়া হয়েছে, সেই রুগীটা বুঝতে পারছো তুমি সিরোসিস
রোগী। তাইলে তুমি এখন খেয়াল করবে যে সে কি অসুবিধা বলতেছে, সে তো ট্রিটমেন্ট পেয়েছে, যে এখন কি অসুবিধা, শুরুতে আপনার কি অসুবিধা ছিল, হয়ে গেছিল, পেটের ভিতরে একটু ব্যথা হচ্ছিল, খুব দুর্বল লাগতেছিল, একটু জন্ডিস হয়েছিল, এই সমস্ত। তাহলে তুমি এই জিনিসগুলো কি তুমি একটা চিপ কমপ্লেন সাজাবা। এখন হয়তো তার পেটের বড়টা নাই, তাহলে তুমি ওই সময় যখন ছিল, হয়তো সেটা অল্প দিন আগে, 1 মাস আগে, তাহলে সেই ডিউরেশনটা দিবা। এরপরে পেশেন্টটাকে করে, এরপরে তোমার যখন ডায়াগনোসিস হলো সিরোসিস, তুমি মনে করলা, তাহলে এই পেশেন্টটার কমপ্লিকেশন প্লাস পিছনের ঘটনা তোমার একটু জানতে হবে। পিছনের ঘটনা কি, যে তার আগে জন্ডিস হয়েছিল কিনা, সেটা তোমার যাবে হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে। আর সেই সময় তার কোনো ভাইরাসের পরীক্ষা করা হয়েছিল কিনা, সেটা তুমি একটু খোঁজ নিবা। তা সে যদি বলে যে হ্যাঁ জন্ডিস হয়েছিল, তাহলে ভাইরাসের পরীক্ষা হলে সে বলতে পারে। রোগীরা কিন্তু অনেক সময় বি ভাইরাস, সি ভাইরাস না অন্য কোনো রোগ, আমাদের দেশে তো আছে উইলসন ডিজিজ, হেমোক্রোমেটোসিস, তাহলে তার চোখ পরীক্ষা করা হয়েছিল না, কোনো চোখের ফাইন্ডিং ছিল কিনা, সেগুলো তুমি, তাহলে এটা হলো কারণের দিকে এরকম। তাহলে তুমি হিস্ট্রি নিতে যে চিপ কমপ্লেন নিতে যে এই জিনিসগুলোকে সাথে সাথে একটু করে বুঝে ফেলবো আর কি। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে দেখা গেল যে পেট বড় নিয়ে প্রেজেন্ট করছে, আবার এমনও হতে পারে যে প্রেজেন্ট করার অল্প দিন পরেই তার একটা হেমাটোমেসিস ম্যালেনার অ্যাটাক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি সেই খোঁজটা নেবে একটু, যে হেমাটোমেসিস ম্যালেনা হয়েছিল কিনা, সেই সাথে তার এই হেমাটোমেসিস ম্যালেনা হওয়ার পরে কোনো চিকিৎসা দিল কিনা, যে চিকিৎসাগুলো নেওয়া হয় তুমি সেই হিস্ট্রিটা নিবা, এই আর কি। তাহলে এইভাবে তুমি এই রোগীটার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, পাস্ট ইলনেস দরকার এই জন্য যে তুমি কারণ খুঁজবা। এই এরপরে এই রোগীটাকে তুমি অন্য অন্য জিনিস খুঁজবা, অকুপেশনাল হিস্ট্রি। শেষ হতে অকুপেশনাল হিস্ট্রি খুঁজতে যেয়ে কিন্তু যে এখন কি করেন শুধু তাই না, লেখাপড়া শেষের পর থেকে শুরু করে যে যে কাজ করছেন সেগুলো সব হিস্ট্রি নিবা। অকুপেশনাল হিস্ট্রি কিন্তু অনেক সময় রেসপিরেটরি ডিজিজে খুব কাজে লাগে, তার কারণ বিভিন্ন জায়গায় কাজ করছে, শ্বাসকষ্ট হয়েছে, সেগুলো তোমার কাজে লাগে, এরকমের আর কি। এই তারপরে কিছু হ্যাবিট, সুন্দর করে তাকে একটু শালীনতা বজায় রেখে জিজ্ঞেস করলা সে অ্যালকোহল খেলো কিনা, তার কারণ সিরোসিসের সাথে তো অ্যালকোহলের সম্পর্ক আছে, সেরকমের আর কি। তার কারণ তোমার যদি বি ভাইরাস, সি ভাইরাস না থাকে, তাইলেই তোমার খুঁজতে হবে যে অ্যালকোহল খেতো কিনা, উইলসনস ডিজিজ ছিল কিনা, হেমোক্রোমেটোসিস ছিল কিনা, অথবা কোনো কারণ নাই, সেগুলো তোমাকেও সেগুলো ইনভেস্টিগেশন খাইতে হবে, যে তার হেমোক্রোমেটোসিস, উইলসন ডিজিজের যে ইনভেস্টিগেশন, এ ফিডিং হলো সহজ ইনভেস্টিগেশন। এছাড়া যে সেরুলোপ্লাজমিড, এই সমস্ত গুলো তো আছেই। তাইলে এগুলো করে তোমাকে কেসটাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস এরকমের সাজাবে এবং কমপ্লিকেশনের সাজাবা। যদি রুগীটা তোমার এই কোনো কমপ্লিকেশনে না থাকে, একদম ফ্রেশ কেস, রুগীটা ভর্তি হলো আর তোমাকে দিয়ে দেওয়া হয়েছে ফ্রেশ কেস পরীক্ষার সময়, তাহলে তো সে একদম নতুন সিরোসিসের রুগী। এমনও হতে পারে যে অনেক সময় এটা ডায়াগনোসিসও তারা এন্ডোস্কোপিও করে পারে না, মনে হয়েছে যে সিরোসিস দিয়ে দিছে, তাহলে তুমি সব ফাইন্ডিংস তখন পাবে। এই তুমি রুগীটাকে এক্সামিনেশনে যাবা। অন্য অন্য হিস্ট্রি কিন্তু আমি কিন্তু সবগুলো বলছি না, আমি হলো যে যেগুলো ফোকাস করা দরকার সেগুলোকে শুধু বলতেছি। অন্য অন্য হিস্ট্রি কিন্তু তুমি সুন্দর করে কমপ্লিট করবা, হ্যাঁ, হিস্ট্রি যেগুলো আছে এগুলো। এরপর এক্সামিনেশনের পারপাস আসবে। এক্সামিনেশন করতে যে তোমার একটা জেনারেল এক্সামিনেশন, আর একটা হলো সিস্টেমিক এক্সামিনেশন, দুটাকেই তোমারই করতে হবে। তাইলে তুমি, তোমার কিন্তু একটা ধারণা হয়েছে যে এটা সিরোসিস জরুরি, সুতরাং তোমাকে তন্ন করে সিরোসিস থাকে সেগুলো খুঁজে বের করতে হবে। এখন কি থাকে সেটা দেখবে আর কি।
দেখো, সহজ স্টিগমাটা হলো ক্লাবিং, পামারিরেথেমা রোগীর কিন্তু থাকে, কোনো ফাইন্ডিংস নাই এমন রোগী কিন্তু পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় দেওয়া হবে না। মাইন্ডিং, হ্যাঁ, ফাইন্ডিংস না থাকলে কোনো ট্রিটমেন্ট করে যদি পেশেন্ট ফাইন্ডিংস ডিসঅ্যাপিয়ার করে, সেই রোগীকে পোস্ট গ্রাজুয়েশন দেওয়া হবে না, কখনোই না। সুতরাং এই রোগীর তোমার ফাইন্ডিংস আছে, সুতরাং তুমি ক্লাবিং দেখতে পারো। তারপরে হলো যে আর পামারিরেথেমা, ডুপিটেন্স কন্ট্রাকচার। ডুপিটেন্স কন্ট্রাকচারটা কিভাবে দেখে একটু দেখে নিও, দেখি একটু। আমাদের এই রুগীটা একটু ক্লাবিং আছে আর কি, এই যে তার সুন্দর ক্লাবিং আছে হাতে, দুই হাতেই ক্লাবিং আছে। আমি হিস্ট্রি নিয়ে দেখলাম যে তার অন্য কোনো এই ক্লাবিং এর কারণ নাই, সুতরাং এটা কনজেনিটাল ক্লাবিং। এই আমরা পামারি রেতিমা কিভাবে দেখবো, এরকমের। পামারি রেতিমা দেখতে হলে তোমাকে সবসময় খেয়াল করতে হবে এই বলগুলো, থিনার, হাইপোথেনার ইমিনেস, এই যে আঙ্গুলের গোড়া, এই বলগুলো প্লাস এই মাথা, অন্য জায়গার চেয়ে এই জায়গায় একটু বেশি লাল হয়ে থাকবে। দেখলে বোঝা যাবে যেগুলো তো বেশ লাল হয়ে আছে, তাহলে তুমি এটা পামারি রেতিমা বুঝবা। পাম তো একটু লালই থাকবে, কিন্তু পামারি রেতিমা একটু আলাদা। দেখে তুমি অভ্যাস করে না যে হ্যাঁ পামারি রেতিমা আছে। পামারি রেতিমা আছে অথচ তুমি মিস করলা, তাহলে কিন্তু সেটা ভালো হলো না। এরকম ক্লাবিং আছে, তুমি মিস করলা, সেটা যেন ভালো হলো না, এই আর কি। এরপরে তুমি ডুপিটাস কন্ট্রাকচারটা আসবা। সিরোসিস যদি অ্যালকোহল খেয়ে হয়, তাইলে ডুপিটাস কন্ট্রাকচার। তোমাকে জিনিসগুলো একটু ক্রস করার সময় জানাও কি করবে। ডুপিটাস কন্ট্রাকচারের সময় এরকমের হাতটাকে এই এই রকমের পামের বরাবর, পামের বরাবর থাম দিয়ে এরকম করে নিলে, এখানে যদি এরকমের ব্যান্ড বয়ে থাকে কন্ট্রাকচার হয়ে, তাহলে সেটা হাতে লাগবে, সহজ। শুধু এই দেখে নিলাম, হয়ে গেল। হ্যাঁ, তোমার ডুপিটাস কন্ট্রাকচার আর মিট যাবে না, দুই হাতেই দেখে নিবা, এইভাবে আর কি। এরপরে সিরোসিসের রোগীটার তো একদম গালটা শুকনা থাকবে, ভিতরে ঢুকে থাকবে, হেপাটিক ফ্যাসিস। তাহলে তুমি সেটা দেখে নিবা যে এটাতে হেপাটিক ফ্যাসিসই মনে হয়, চিক ভিতরে ঢুকানো। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে গাইনোকোমেশিয়া। দেখো, গাইনোকোমেশিয়া কিন্তু এই সিরোসিস রোগীর সিরোসিসের জন্য হতে পারে, আবার কেউ যদি ওই যে স্পাইনোলেকটন দেয় তত গাইনোকোমেশিয়া হয়। অবশ্য সেটা দিলে যদি রোগীর গাইনোকোমেশিয়া হয়, তখন আমরা অন্য ওষুধে চলে যাই, যেটা স্পাইনোলেকটন এপ্রিলেনলে চলে যাই, সেটা যেন না হয়। খুব কস্টলি, একটু কস্টলি, যদি দাম বেশি পড়ে। এই তাহলে গাইনোকোমেশিয়াটা একটু কঠিন না? বলেন একটু চেস্ট দেখবো। কমিশিয়া দেখার সময় একটু এসিটা কমায় দাও তো। কততে দেওয়া? খুব ঠান্ডায় দেওয়া মনে হয় না? হুম। গ্যানোকমেশিয়ায় দেখতে হবে সাব অ্যারিওলার টিস্যু। কোন সময় এই যে ব্রেস্ট টিস্যু তো অ্যাডিপোজ টিস্যু, এমনি একটু বেশি বেশি থাকে, সেটা কিন্তু না। সাব অ্যারিওলার টিস্যু, সাব অ্যারিওলার টিস্যু যদি সেখানে যদি কোনো গ্ল্যান্ড বেশি হয়, ব্রেস্টের যে গ্ল্যান্ডুলার টিস্যু বেশি হবে, এটা হলো গাইনোকমেশিয়া, এবং টেন্ডার থাকবে, সেটা দেখতে হবে। তাহলে দেখো যে আমরা একটা সিরোসিসের রোগীর স্টিগমেটা অফ লিভার ডিজিজ খুঁজতেছি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো স্পাইডার নেভি। যখন তোমার একটা সন্দেহ একটু খুঁজে দেখবা, মুখে থাকে, কপালে থাকে, হাতের কোথাও থাকে, চেস্টের হয়তো কোথাও থাকে, নিপল লাইনের উপরে থাকে, এগুলো চেস্টে, পায়ে কিন্তু থাকে না, নিপল লাইনের উপরে থাকে। সেই জন্য এই সমস্ত জায়গা তোমার একটু দেখে নিতে হবে কোথাও স্পের। অনেক সময় দেখা গেলো একটা কপালে একটা স্পেডার নেভি আছে, যদিও একটা দুইটা স্পেডার নেভি নর্মালি থাকতে পারে। কমাইছে, এটা কমায় দাও, ঠান্ডা এখনো, আরো কমায় দাও।
একটা দুইটা স্প্রেডার নেবি বইপত্র লেখা আছে থাকতে পারে, কিন্তু আমার রোগী যদি সিরোসিস হয় তাইলে একটা দুইটা স্প্রেডার নেবি আমার কাছে সিগনিফিকেন্ট পজিটিভ ফাইন্ডিং। সেই জন্য একটু দেখে নিব। যখন স্প্রেডার নেবি থাকবে একটা রোগীর, তখন কিন্তু আমরা সেই স্প্রেডার নেবিটাকে প্রমাণ করবো যে এটা কিভাবে স্প্রেডার নেবি হলো। স্প্রেডার নেবির যে স্ট্রাকচারটা তোমরা জানো, এটা হলো একটা সেন্ট্রাল আর্টারিয়াল থাকে, সেখান থেকে রক্ত এসে ছড়ায়া যায় পেরিফেরিতে, সুতরাং ছোট্ট থাকে, এই 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার বড় থাকে। তো ওই সেন্ট্রাল আর্টেরিয়ালটাকে একটা পিন হেড তোমাকে পরীক্ষার সময় কিন্তু নিয়ে যেতে হবে। ওই শুধু সেন্ট্রাল আর্টেরিয়ালটাকে পিন হেড দিয়ে একটু কমপ্রেস করে রাখলে দেখা যাবে যে পুরো স্পাইডার নেভিটা ব্লান্স হয়ে গেছে। তাহলে তার মানে প্রমাণ হলো যে এটা একটা স্পাইডার নেভি। এটা দেখে তুমি প্রমাণ করলাম। তাহলে দেখো আমরা সিরোসিসের যে জেনারেল ফিচার গুলো সেগুলো পাবো। এই তাছাড়া তো রুগীটার একটু মাসেল টাসেল সব জায়গায় ওয়াস্টিং হয়ে থাকবে, সেগুলো তো আছেই আর কি, জেনারেল এক্সামিনেশন। এরপরে আমরা সিস্টেমিক এক্সামিনেশনে যাব। সিস্টেমিক এক্সামিনেশনে কি? সিস্টেমিক এক্সামিনেশনে আমাদের রোগী তো হিস্ট্রি দিয়ে আমরা বুঝলাম যে এটা সিরোসিস অফ লিভার। তাহলে আমাদের সিস্টেম হবে প্রথমে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের রোগী হিসাবে আমরা এক্সামিনেশন করবো। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের রোগী তো মুখ থেকে অ্যানাস পর্যন্ত মাঝখানে হলো অ্যাবডোমেন, হলো একটা বিরাট এক্সামিনেশনের ক্ষেত্র। তাহলে আমরা মুখটা একটু দেখলাম, মুখের ভিতরে কোনো ফাইন্ডিংস আছে কিনা। সিরোসিসের রোগীর অ্যাপিয়ারেন্স হবে হেপাটিক ফেসিস, মুখের ভিতরে নাই। এরপরে মুখের এটা দেখে আমরা নেমে যাব অ্যাবডোমেন এক্সামিনেশন করতে। এই অ্যাবডোমেন এক্সামিনেশন করার সময় তোমাকে কিন্তু খুব খেয়াল করতে হবে সিরোসিসের রোগীর যা পাওয়া যায় সেগুলো সব আছে কিনা। অ্যাবডোমেনে আমরা স্পাইডার নেভি কি মোটেও আছে কিনা, অনেক সময় কিন্তু থাকে। আমরা যেমন ছবিতে মনে করি যে অনেকগুলো মনে হয় আম্বলিকাসের পাশ দিয়ে ছড়ানো থাকবে, না, হয়তো দেখা গেলো যে 3-4টা ভেইন একটু এনগলজড হয়ে আম্বলিকাসের পাশে আছে, সেটি আমাদের স্পাইডার একটু টর্চুয়াস ভেইন এরকম পাওয়া যায়। তো স্পাইডার নেভি যদি থাকে সেটাকে কিন্তু আমরা একটু প্রমাণ করবো যে সেটা কি স্পাইডার নেভি নাকি অন্য কিছু। সরি, মানে ক্যাপুট মেডুসা, সরি ক্যাপুট মেডুসা বলতেছিলাম। তাহলে আম্বলিকাসার পার্ট দিয়ে আমরা ক্যাপুট মেডুসা দেখবো। ক্যাপুট মেডুসা দেখার সময় তোমাকে প্রমাণ করতে হবে যে এটা ক্যাপুট মেডুসা। সেটা আমরা প্রমাণ কিভাবে করব? আমরা একটা এনগর্সড ভেইন থাকলে সেটাকে আমরা সিলেক্ট করব। দেখি একটু একটু দেখি, এই যে যেমন আম্বলিকাসটা তার পাশটা হলো কিনা, এটা তো আসলে হয়েছে এর জন্য পোর্টাল সিস্টেম দিয়ে ব্লাড পাস করতে পারতেছে না লিভারের ভিতর দিয়ে, সুতরাং সে বাইপাস দিয়ে যাচ্ছে। বাইপাস দিয়ে যাচ্ছে কোথায়? আম্বলিকাসের ভিতর থেকে, আম্বলিকাসের পাশ থেকে আসতেছে অ্যাওয়েব্রোম আম্বলিকাস, এটা ফ্লোটা হবে। অ্যাওয়েব্রোম আম্বলিকাস আমরা একটা সেগমেন্ট নেব, আম্বলিকাসের উপরে আরেকটা ভেইন নেব আম্বলিকাসের নিচে, নিয়ে আমরা এই যে আঙ্গুলটাকে একটা ভেইনে এরকম রাখবো, এরকম আঙ্গুল দিয়ে এটাকে প্রমাণ করতে হবে, দিয়ে এই আঙ্গুলটাকে কাছে রেখে এইরকম সরাইয়া দেবো, সরাইয়া দিয়ে তাহলে ওখানে ব্লাড থাকবে না। এরপরে আঙ্গুলটাকে উঠে ফেলবো, দেখবো যে দ্রুত বন্ধ হয়, মানে আবার মূলত কি ব্লাড এসে এই ভেইনকে পরিপূর্ণ করে ফেলে এখানে, আবার রিফিল, মানে ব্লাড দ্রুত রিফিল হয়ে যায় কিনা সেটা দেখবো, এটা উঠে দেখবো। আবার যদি তারপরে এই আঙ্গুলটা দিয়ে এরকম করে সারাতে দ্রুত রিফিল ছেড়ে দিলে দ্রুত রিফিল হয় কিনা দেখবো। তার মানে যেই পাশ থেকে রিফিল হয়েছে ভেইনটা, ব্লাডের ফ্লো সেদিক থেকে আসতেছে। আবার এটা যদি উপরের দিকে যদি আমরা করি, সেটা হলো নিচের দিকে উপরের দিকে যাচ্ছে। এরপর আমরা একটা নিচের সেগমেন্টে যাব, নিচের সেগমেন্ট ঠিক একই অবস্থা, এরকম আঙ্গুলটা দিয়ে ভেন সেগমেন্টটাকে কমপ্রেস করে উপরের দিকে নিলা, ছেড়ে দিলা, আবার নিচের দিকে নিলা, ছেড়ে দিলা। যেদিক থেকে র্যাপিডলি ব্লাড
এসে ভেইনটাকে পুনরায় ফিল করে ফেললো, সেদিক হলো এটা ফ্লো। সুতরাং আমরা যদি আমেরিকাসের নিচে একটা অংশ নেই, সেখানে হবে কি অ্যাবভ ডাউনার্স কিন্তু রিফিল হয়। হ্যাঁ, তাহলে ফ্লো হবে অ্যাবভ ডাউনার্স। তার মানে কি আমরা দুইটাকে এক কথায় বলতে পারি কি, অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস। তো এই যে উপরে তো এই ভেনটা আগেই ছিল, কিন্তু এটা হলো এনগর্স হয়েছে। নর্মালি এই ভেনের ফ্লো হলো অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস, কিন্তু এটা কি হয়েছে, সিরোসিস হওয়ার ফলে এটা এনগর্সড হয়েছে এবং এক্সাজারেটেড হয়েছে, এখান থেকে রক্ত বেশি যাওয়া গেছে। সুতরাং নর্মাল ফ্লোটাই এক্সাজারেটেড হবে। এটার সাথে আমাদের কনফিউশন হবে অন্য একটা রোগের, যে আমাদের ওই যে সুপিরিয়র ভেনা কাভা যখন অবস্ট্রাকশন থাকে ব্রঙ্কোজেনিক কার্সিনোমায়, তখন কিন্তু এরকমের এনগর্স ভেইন আপার চেস্টে থাকবে, নিচের দিকেও থাকবে, সবগুলো উপর থেকে নিচে যাবে। তার মানে সেটা অ্যাবভ ডাউনার্স, সেটা হলো যে সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন। কোনো কারণে যদি ইনফিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন হয়, সেখানে এরকমের নিচের থেকে উপরে যাবে, তবে সেটা আমাদের জন্য কম। আমরা ব্রঙ্কোজেনিক কার্সিনোমায় অ্যাবভ ডাউনার্স ফ্লো পাই, সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন এটার সাথে আমাদের একটু কনফিউশন হবে। সেটাকে আমাদের এটাকে মানে প্রমাণ করতে হবে যে এটা অ্যাওয়ে ফ্রম দ্য আম্বিলিকাস এনগর্সড ভেইন। তাহলে ক্যাপুট মেডোস অনেক সময় এটা পাওয়া যায়, জিনিসটা আছে। পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষায় কিন্তু ওই এক্সামিনাররা কেস কিন্তু দেখে নেয়, তাদেরকে বেশ কিছু সময় থাকে এবং এক্সামিনারকে কেস দেখিয়ে নিতে হবে। কেসের হিস্ট্রি, কেসের পজিটিভ ফাইন্ডিংস এক্সামিনাররা সব সময় দেখে নেয়। কোনো সুন্দর ফাইন্ডিংস না থাকলে সেই কেস পরীক্ষা দেওয়া হয় না। আর তোমার রোগীর কি কি ফাইন্ডিংস আছে এটা এক্সামিনারের কাছে আছে, উনি এটাকে নোট করে রেখেছেন। তোমার যখন পরীক্ষা নিতে উনি দাঁড়াবেন তখন ওনার কাছে এগুলো আছে, তুমি মিস করতেছো কিনা উনি সেটা দেখবেন তখন। এবং উনি কিন্তু সব এইরকম ফিজিক্যাল এক্সামিনেশন করে প্রমাণ করে রেখে দিচ্ছেন, তুমি করলে কিন্তু ধরে ফেলবো যে এটা তুমি তো মিস করেছো। এরপরে আমরা অ্যাবডোমেনের যে এক্সামিনেশনে যাব, এক্সামিনেশনে যাব, দেখো প্রসিডিউর সেই এক্সামিনেশন তুমি কিন্তু করবা। প্রসিডিউর কি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। ইন্সপেকশন আমরা স্পেডার নেভি পেয়েছি, এরপরে হলো সরি ক্যাপুট মেডোসা পেয়েছি। এরপরে অ্যাবডোমেনটা কিন্তু খুব ডিস্টেন্ডেড যদি থাকে, রুগীর কিন্তু স্বাস্থ্য খুব পাতলা, মাংস শুকিয়ে গেছে, হ্যাঁ হেপাটিক ফ্যাসিস হয়েছে, মুখ শুকিয়ে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, লিম্বের মাংস শুকিয়ে গেছে, কিন্তু পেটটা বড় হয়ে আছে, এটা কিন্তু সিরোসিসের রোগীর অ্যাসিডিজের একটা ফাইন্ডিং। পেট বিশাল হয়ে থাকতে পারে অনেক সময়, কিন্তু মাংস টাংস সব শুকনা। তাহলে তুমি এইটা দেখি তোমার সন্দেহ হবে যে এটা রোগী। এই ইন্সপেকশন বলে। এরপরে ইন্সপেকশনের খুব বেশি একটা ফাইন্ডিংস নাই। সিরোসিস রোগী অ্যাসাইটিস থাকে, যার জন্য অ্যাবডোমেনের যে ইন্সপেকশনে তোমার যে সব দিক থেকে লিভার বড় থাকে, পরে শ্রিঙ্ক করে যায়। তা আমরা সেই বড় স্টেজ তেমন পাই না। অ্যাকুট স্টেজে ভাইরাল হেপাটাইটিস যখন হয়েছে তখনই হয়তো বড় ছিল, পরে লিভার ছোটই হয়ে যায়। তা লিভার যদি বড়ই থাকে তাহলে কিন্তু তোমার ওই যে উইলসন ডিজিজ, হেমোক্রোমোটোসিস এর সম্ভাবনা কিন্তু একটু থাকে। এরপরে তোমাকে এই রোগীর ইন্সপেকশন, পালপেশনে কিন্তু যদি অ্যাসাইটিস থাকে
পালপেশনের যে ফাইন্ডিংস সেটাকে কিন্তু আমাদের বের করতে হবে। তো পালপেশনের পরে পারকাশন, তারপরে অসকালটেশন। এখন আমাদের অ্যাসাইটিস এর যে ফাইন্ডিংসটা, দুইটা জিনিস অ্যাসাইটিস এর জন্য, একটা হইলো ওই শিফটিং ডালনেস, আরেকটা হইলো ওই যে ফ্লুইড থ্রিল। এই দুইটাকে কিন্তু তোমার সুন্দর করে দেখতে হবে। দেখো যে পোস্ট গ্রাজুয়েশনে তুমি কিন্তু পাস করে গেলে তুমি একজন টিচার, সুতরাং তোমার এগুলো খুব সুন্দরভাবে দেখাইতে হবে। করে না দেখাইতে পারলে তোমাকে কিন্তু একটু মানে গ্রেডিং কমে যাবে তোমার। সেই জন্য এখন তুমি পেশেন্টের শিফটিং ডালনেস করবা। শিফটিং ডালনেস এর যে প্রসিডিউর যেরকমের আছে সেইভাবে তোমাকে করতে হবে। অ্যাবডোমেনটাকে দিয়ে উপর থেকে পারকাস করে করে এসে তুমি দেখবা যে আম্বলিকাসের যখন কাছে যখন গেলা তখন আবার সাইডে গেলা, পারকাস করে করে পাশে যাবা। পাশে যে যেখানে তোমার ডাল পাবা সেখানে ফ্লুইড আছে সেখানে রেখে এরপরে পেশেন্টকে ডান দিকে কাত করে দিবা। ডান দিকে কাত, একটু ডান দিকে কাত করা, ডান দিকে কাত হয়ে একটু সময় নিবা। সময় নিয়ে কেন ফ্লুইডটা যেন আমরা শিফট হয়ে যায় ডান দিকে, এরপরে আবার তুমি পারকাস করলা। পারকাস করলে দেখবো যে এখানে তখন টেম্পেনেটিক সাউন্ড হয়ে গেল, তার মানে ফ্লুইড শিফট হয়ে গেছে। এরপরে সেই অবস্থায় হাতটাকে আবার নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। এবার তো ফ্লুইড এদিকে বেশি, সুতরাং আগে যেমন ফ্লাঙ্কের কাছাকাছি যে ডাল হয়েছে, এবার দেখা গেল যে আম্বলিকাসের কাছাকাছি যে ডাল হয়েছে, এখানে তো একটু দূরে গেছে, এখানে তার আগেই ডাল হয়ে গেছে। তাহলে এই জায়গায় ডাল পেয়ে সেই জায়গায় ডাল পেয়ে তুমি এখন আবার রুগীটাকে ওদিক কাত করবা, ওদিক কাতন তো। এরপরে একটু সময় নাও, সময় নিয়ে আবার একটু পারকাস করে তখন দেখলো যে এটা টেম্পেনেটিক সাউন্ড হয়ে গেছে, তার মানে ফ্লুইড ছিল সেটা সরে গেছে। তাহলে শিফটিং ডাললে পজিটিভ হয়েছে। এটাকে কিন্তু তোমাকে করে দেখাইতে হবে। অনেক এক্সামিনার কিন্তু এগুলো তোমাকে করে দেখাইতে বলবে, তখন কিন্তু তুমি যদি ঠিক মতো দেখাইতে না পারো তোমার মানে কাজের পারফরমেন্সটা কিন্তু দেখা হয় গেছে। দেখা হয় শিফটিং ডালনেস ইজ প্রেজেন্ট, তার মানে অ্যাসথেটিস ইজ প্রেজেন্ট। শিফটিং ডালনেস বললাম। পানি যদি ফ্লুইড থ্রিল পাবো, কিভাবে ফ্লুইড থ্রিল পাবো? ফ্লুইড থ্রিল করার সময় রুগীটাকে হাতটাকে এই যে এইভাবে রুগীকে শেখায়। অনেক রুগী তো হাসপাতালে কয়েকদিন ছিল তো, যার জন্য সবাই দেখছে উনি এরকম করার সময় নিজেই পেরে যায়, উনি করলো, যার জন্য তোমার আর সময় নষ্ট করতে হবে না, উনি সুন্দর করে হাত রেখে ফেলবো। এরপরে তোমাকে ওইখানে আগে তুমি পারকাস করে তো দেখেই নিছো যে কোন জায়গায় ডাল আছে, সেই জায়গায় হাত রাখবা আর এই পাশ থেকে এরকম স্ট্রাইক করবা আঙ্গুল দিয়ে। হ্যাঁ, তাহলে কি হবে, ওই পাশে যে ফ্লুইডের ভাইব্রেশনটা লাগবে এই হাতে, তাহলে ফ্লুইডের ভাইব্রেশনটা লাগবে। আমরা এই হাতটা কেন দিলাম? যদিও এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুব সহজ কোশ্চেন, কিন্তু তুমি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিয়ে যদি জিজ্ঞেসই করে বসে তাহলে না পারলে তো একটু খারাপ। সুতরাং তোমাকে এটা জেনেই ফেলতে হবে। আমরা এই যে এখানে স্ট্রাইক করলাম, এই ভাইব্রেশনটা অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে যে এখানে যদি না লাগে সেই জন্য এটা হাত দিয়ে বন্ধ করে দিলাম। তার মানে টু প্রিভেন্ট দ্য ট্রান্সমিশন অফ ভাইব্রেশন অফ স্ট্রাইকিং থ্রু দ্য অ্যাবডোমিনাল ওয়াল। অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে জন্য এই পাশে না যায়, সেটা অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে না যায়, এটা ফ্লুইড দিয়ে যাবে, সেই জন্য এটাকে আমরা হাতটা এখানে রাখবো। তাহলে ফ্লুইড থ্রি প্রেজেন্ট, শিফটিং ডালনেস প্রেজেন্ট, তাহলে অ্যাসাইটিস আছে। এরপরে আমাদের কি থাকবে? এরপরে আমরা খুঁজবো, আমরা তো আগে কোনো স্টিগমাটা পেয়েছি, রোগীর হিস্ট্রিটা এরকমের পেয়েছি যে এটা অ্যাসাইটিস আছে, সুতরাং সিরোসিস। স্প্লিন খুব খুঁজতে হবে। খুব বড় একটা স্প্লিন আলা রোগীকে পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশনে দেওয়া হয় না, স্প্লিন রোগী থাকে খুব ছোট হয়তো এরকমের আর কি। সুতরাং স্প্লিনটাকে খুব সুন্দরভাবে তোমার পরীক্ষা করতে হবে অ্যাবডোমেনে। অ্যাবডোমেনে তুমি স্প্লিনটাকে সুন্দর করে দেখো। তুমি নিজে যখন করবা তখন আস্তে আস্তে করে দেখে নিবা যে স্প্লিন যেখান দিয়ে বের হয়
টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ, সেখানে আগে যাও। স্প্লিন ডান দিকে আসবে অ্যাক্রস দ্য আমব্লিকাস, রাইট ইলিয়াক ফোসার দিকে। সবসময় নাও হইতে পারে, কিন্তু তোমরা যারা পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা নিছো তোমরা তো অনেক কেস দেখেছো, সবসময় এরকম হয় না কিন্তু। সুতরাং তোমাকে খেয়াল করতে হবে যে স্প্লিন এদিক কিনা বা নিচের দিকে যাচ্ছে কিনা, রেয়ারলি যেতেও পারে। তাহলে স্প্লিনটাকে তুমি পালপেট করলাম। স্প্লিন যদি না পাও তাহলে ঠিক যে প্রসিডিউর সেটা করতে হবে, ডান দিকে কাত করে স্প্লিনটাকে এরকম পালপেট করে দেখতে হবে যে আছে কিনা। খুব ইম্পর্টেন্ট একটা স্প্লিন পাওয়া, পালপেট হওয়া। তার কারণ সিরোসিসের রোগী স্প্লিন যদি থেকেই আর তুমি যদি না দেখাইতে পারো তাহলে তো খুব খারাপ কথা। সেই জন্য খুব খেয়াল করো। আবার সিরোসিস থাকতে পারে, কোনো সিমটম কিছু থাকলো না, ফাইন্ডিংস খুব কম, এমন অবস্থা সিরোসিস হতে পারে। সুতরাং থাকবেই যে তা তো না, কোনো থাকলে যেন তোমার মিস না হয়, সেইভাবে তুমি স্প্লিনটাকে খেয়াল করা। এই শুয়ে পড়ো। এরপরে তো আমাদের সিরোসিসের জন্য অন্তত অ্যাবডোমিনাল, এরপরে তুমি সেটা আমরা করে নিবা। অস্কালটেশন করে বিশেষ বিশেষ ক্ষেত্রে সে অস্কালটেশনের কিছু গুরুত্ব আছে। যেমন সিরোসিসের রোগীর যদি হেপাটোসেলুলার কার্সিনোমা হয়, তোমাকে যে রুগীটা দিতেছে তার কিন্তু হঠাৎ পেটে খুব ব্যথা নিয়েও থাকতে পারে। পেটে ব্যথা নিয়ে যদি জ্বর হয় আর পেটে ব্যথা, তাইলে তুমি যাবা স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের দিকে। আর যদি জ্বর না হয়ে পেটে ব্যথা, খুব ব্যথা, দিন রাত্রে খুব ব্যথা, তখন তোমার টার্গেটই থাকবে যেটাকে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করলো কিনা। তখন তোমার আবার হেপাটোসেলুলার কার্সিনোমার দিকে একটু নজর দিতে হবে। সেক্ষেত্রে তো আবার লিভারটা বড় হয়ে যাবে, কার্সিনোমা অফ দ্য লিভার, সেই যে মাস লিভারে সেগুলো আসবে, সেটা খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে তোমার অস্কালটেশনে ফাইন্ডিং থাকতে পারে। কার্সিনোমা অফ দ্য লিভারের ফাইন্ডিং থাকতে পারে কি, বুরুই থাকতে পারে। যেহেতু লিভারে ম্যালিগনেন্সির ভিতরে তো ব্লাড ভেসেল বেশি থাকে, সুতরাং ফ্লো ব্লাডের বেশি থাকতে পারে। সেই জন্য যদি এটা কার্সিনোমা অফ দ্য লিভার থাকে, তাহলে তুমি অস্কালটেশন করার সময় সেখানে হেপাটিক বুরুই আছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, তোমাকে কিন্তু নাও থাকলে যে অস্কালটেশনে কিছু পেয়েছো জিজ্ঞেস করবে কি খুঁজেছো অস্কালটেশনে, তোমার বলতে হবে যে আমি হেপাটিক ব্রুই আছে কিনা দেখেছি, আছে নাই। দেখো, পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষায় আর আন্ডার গ্রাজুয়েশনের পরীক্ষার ভিতরে কিন্তু খুব পার্থক্য। পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষায় কিন্তু একটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস মিস করা যাবে না। কোনো ক্লিনিক্যাল ফাইন্ডিংস থাকলে সেটাকে তোমাকে ইলিসিটি করতে হবে, কিন্তু আন্ডার গ্রাজুয়েশনে সবসময় সেরকম না। সুতরাং তোমাকে হয়তো দেওয়াই হয়েছে এই কেসটা, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমা আছে এবং ব্রুইও আছে, সুতরাং তুমি সেখানে আর মিস করলে হবে না। তাহলে দেখো যে শুধু সিরোসিস, তার ভিতরে আবার তোমার এই হেপাটোসেলুলার কার্সিনোমা, সেই সাথে আবার একটু অন্য ফাইন্ডিংস আসলেই, তাইলে আমাদের সিস্টেমিক এক্সামিনেশন আমরা এইভাবে করে শেষই করতে পারি আর কি। এরপরে আমরা একটা পেশেন্টের অন্য অন্য জিনিস আর আমরা তেমন কিছু দেখি না গ্যাস্ট্রেন্টাল সিস্টেমের। এরপরে অন্য সিস্টেমে একটু আমরা যাব। অন্য সিস্টেমে তো যেতেই হবে। তুমি হেপাটিক সিস্টেমের হেপাটোবিলিয়ারি দেখলা গ্যাস্ট্রেন্টারের সাথে সাথে, এরপরে চেস্ট একটু দেখতে হবে। চেস্টে দেখতে হবে যে চেস্টের কোনো ফাইন্ডিংস আছে কিনা, কোনো রোগ আছে কিনা। সিরোসিসের রোগীর চেস্টের একটা রোগ কিন্তু হতে পারে। দেখা গেল যে তোমাকে যে রোগটা দেওয়া হয়েছে সেটা বি ভাইরাসও নাই, সি ভাইরাসও নাই, উইলসন ডিজিজও নাই, হেমোক্রোমেটোসিসও নাই, তাহলে ইডিওপ্যাথিক। আবার রোগীটার যদি সিওপিডি থাকে, বয়সটা যদি একটু বেশি হয়, 50-60 বছরের বেশি হয় বয়স, আর যদি রোগীটার সিওপিডি থাকে, তাহলে কিন্তু একটা ইটিওলজির দিকে আমাদের একটু আঙ্গুল দিতে হবে, একটা ইটিওলজির দিকে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, সেটা হলো কি আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এটা কিন্তু আমাদের দেশে অনেক সময় পাওয়া যায়। তখন তোমার রোগীটা যদি বলো যে আমার শ্বাসকষ্ট ছিল, তুমি হিস্ট্রি নেওয়ার সময় সে বলো যে আমার শ্বাসকষ্ট আছে, কাশি আছে, তখন কিন্তু তুমি সিরোসিস দেখে সিরোসিস দিকে আসছো, কিন্তু তার শ্বাসকষ্ট কাশি এগুলো আছে।
সুতরাং তার সিওপিডি আছে কিনা তোমার দেখতে হবে টেস্ট এক্সামিনেশন করে। দেখো সিওপিডি যদি থাকে তাহলে কিন্তু খুব সহজে বয়স একটা ব্যাপার, আর হলো যে এমফাইসিমা তোমাকে যদি ক্লিনিক্যালি প্রমাণ করতে পারো তাহলে কিন্তু তুমি সিওপিডি সহজে প্রমাণ করে ফেলতে পারো। অ্যাজমায় সেই ফাইন্ডিং গুলো থাকে না, সিওপিডি তে যেগুলো থাকে, যেমন আপার বর্ডার অফ দা লিভার ডানলেস নিচে নেমে যাবে। যদি একটা রোগী বয়স্ক থাকে, 50-60 বছর বয়স থাকে, সিওপিডি থাকে, তাহলে দেখবো যে লিভার ডালনেসের যে আপার বর্ডারটা সেটা তো থাকে ডান পাশে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে, সেটা দেখা গেল যে 6 নম্বর ইন্টারকোস্টাল স্পেসে বা তারও নিচে নেমে আসলো, 7 নম্বর ইন্টারকোস্টাল স্পেসে চলে আসলো। তাহলে এটা হলো তোমার একটা প্রমাণ হলো যে এই রোগীটার এমফাইসিমা আছে। ঠিক একই রকমের তুমি আরেকটু এমফাইসিমা আছে কিনা প্রমাণ করতে পারো কি দিয়ে, যে তার এরিয়া অফ কার্ডিয়াক ডালনেসটা দেখবা। এরিয়া অফ কার্ডিয়াক ডালনেসটা যেখানে আমাদের থাকে যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে স্টারনামের বাম পাশ থেকে যে এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস, তুমি সেটাকে পারকাস করে বের করবা, দেখবা যে সিওপিডি রোগীর এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস নাই। তার মানে লাং এমফাইসিমা হয়ে হার্টের সামনে চলে আসছে, যার ফলে তোমার এই যে এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস নাই, রিডিউসড হয়ে গেছে, কমিয়ে গেছে, নাই। সুতরাং তুমি কিন্তু এইভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করেই রোগীর সিওপিডি এমফাইসিমা আছে সেটা প্রমাণ করে দিতে পারো। দেখো যদি রোগীর সিওপিডির সাথে ওই ক্রনিক ব্রঙ্কাইটিস যদি থাকে তাহলে তো অনেক কাশি হবে, কফ হবে, এগুলো থাকবে। আর যদি ক্রনিক ব্রঙ্কাইটিস না থেকে সিওপিডি থাকে, এমফাইসিমা, সিওপিডির তো দুইটা জিনিস, একটা ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হলো এমফাইসিমা। অনেক সিওপিডি হলো ক্রনিক ব্রঙ্কাইটিস থেকে এমফাইসিমা হয়, কিন্তু পিওর এমফাইসিমা হয় কিছু কিছু ডিজিজ, যেমন আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এইটাই তোমার সিরোসিসের রোগী যদি এমফাইসিমা থাকে তাহলে কিন্তু তুমি তার কাশি, কফ এগুলো পাবা না, ক্রনিক ব্রঙ্কাইটিস তুমি এগুলো পাবা না। তখন তাকে তুমি পাচ্ছ যে তার শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট, চলাফেরা করতে পারে না, দম আটকে যায়, একটু কাশি হয় কিন্তু শ্বাস কফ বেরোয় না, শ্বাসকষ্ট হচ্ছে। তার মানে তুমি যে শ্বাসকষ্টের যে অসুবিধাটা, লাংস যে ইলাস্টিক টিস্যু ড্যামেজ হয়ে গেছে, সে তো ডিকম্প্রেশন করে যে বাতাস বের করতে পারে না, তার যে শ্বাসকষ্ট এইটা পাচ্ছ। তাহলে তুমি দেখবা যে ঠিকই কাশি, কফ নাই, কিন্তু এমফাইসিমার যে এই করলাম যেটা, তাহলে কিন্তু তোমার ওই রোগ ডায়াগনোসিস আসবে আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এক্সামিনার কিন্তু তোমার কাছ থেকে এগুলো শুনতে যেতে পারে। এরপরে তুমি রেসপিরেটরি সিস্টেমটাকে আস্তে আস্তে করে কমপ্লিট করো। যেই প্রসিডিউর আছে পরীক্ষার সময় কিন্তু একটা জিনিস খেয়াল করবা, কোথায় কোন প্রসিডিউর মানে তুমি মিস করলে কি ফাইন্ডিংস মিস হয়ে যাবে বলা যায় না, সেজন্য তোমাকে প্রসিডিউর অনুযায়ী সবকিছু করতে হবে। চেস্টের ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, পোস্ট গ্রাজুয়েশন কিন্তু অনেক সময় একাধিক দেখা থাকতে পারে, হ্যাঁ, একাধিক ফাইন্ডিংস, একাধিক ডায়াগনোসিস, এরকমের পেশেন্টকে অনেক সময় দেওয়া হয়। সেই জন্য তুমি মানে কোন সময় ফাইন্ডিংসটা এমন রোগী তো দেওয়াই হয় না, আবার একাধিক ডায়াগনোসিস এরকমের রোগীকে দেওয়া। সুতরাং তোমাকে সাবধানে চেস্টের এক্সামিনেশন কমপ্লিট করতে হবে, অস্কালটেশনের ফাইন্ডিংস, পারকাশন ফাইন্ডিংস, হ্যাঁ, পালপেশনের ফাইন্ডিংস সব করে দেখতে হবে। এরপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা তুমি দেখে ফেলবা, বলা তো যায় না, কোন একটা ফাইন্ডিংস থাকতে পারে। নিউরোলজিক্যাল সিস্টেম সেগুলো দেখবা, তারপরে রিউমেটিক্যাল লজিক্যাল সিস্টেম, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এগুলো নিউরোলজিক্যাল, এগুলো দেখতে হবে। এগুলো দেখে দেখে তোমাকে অন্য কোন সিস্টেমে কোন ফাইন্ডিংস আছে কিনা সেটা লিখতে হবে। না পেলে তুমি বলে দিবা যে আমি এই সিস্টেম দেখেছি, এই সিস্টেমে কিন্তু কোনো ফাইন্ডিংস নাই, কিন্তু তোমাকে সেই সিস্টেম গুলো দেখতে হবে। তাহলে এই এরপরে আমরা কিন্তু এখন একটা ডায়াগনোসিস লিখবো, সেটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা এখন করবো ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি প্রভিশনাল ডায়াগনোসিস, সেই সাথে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তা সিরোসিস যদি হয় ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তোমার রোগীর যদি স্প্লিন
স্প্লিনোমেগালি থাকে আর অ্যাসাইটিস থাকে, তাহলে সিরোসিসের দিকে বেশি যেতে পারো। আর যদি তোমার অ্যাসাইটিস থাকে আর স্প্লিনোমেগালি না থাকে, তখনই তোমার কিন্তু রুগীর নিয়ে একটু অন্য চিন্তাও করতে হবে যে অ্যাবডোমিনাল কোনো ম্যালিগনেসি কিনা। যদি অ্যাবডোমিনে স্প্লিনোমেগালি থাকে আর যদি অন্য ফাইন্ডিং সিরোসিসে থাকে, তাহলে আর কোনো ম্যালিগনেসি না, এক্সেপ্ট হেপাটোসেলুলার কার্সিনোমা। আর যদি অ্যাসাইটিস থাকে, অন্য কোনো কিছু না থাকে, স্প্লিনোমেগালি অ্যাটলিস্ট নাই, তাহলে অ্যাবডোমিনাল ম্যালিগনেসি তো যেতেও পারে। তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লাগবে রোগী সিরোসিসের, কিন্তু অন্য স্টিগমাটা আছে, স্প্লিনোমেগালি নাই, হতে পারে এরকম। তখন তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যাবডোমিনাল ম্যালিগনেসি রাখতে পারবা। কিন্তু স্প্লিনোমেগালি যদি থাকে, তাইলে তুমি অ্যাবডোমিনাল ম্যালিগনেসি রাখতে পারবা না। তার কারণ এক্সেপ্ট হেমাটোলজিক্যাল ম্যালিগনেসি, লিউকোমিয়া, লিম্ফোমা বাদে অন্য কোনো ম্যালিগনেন্সিতে অ্যাবডোমিনাল স্প্লিন বড় হয় না। অন্য কোনো ম্যালিগনেন্সিতে স্প্লিন বড় হয় না, লিউকোমিয়া, লিম্ফোমা ছাড়া। সুতরাং তুমি স্প্লিন আছে আর যদি অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি বলে ফেললা, তাহলে তো খুব বিপদ হয়ে গেল, খুবই বিপদ হয়ে গেল। কিন্তু তুমি আর এই গর্তে পড়ার থেকে উঠে আসতে পারবা না, দেখো একটা সামান্য কথার জন্য। সুতরাং তোমাকে সাবধানে হিসাব করে কথা বলতে। তাইলে আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস পরের স্টেপ কি? আমাদের ইনভেস্টিগেশন। তোমাকে পরীক্ষার সময় কিন্তু অযথা কোনো ইনভেস্টিগেশন একেবারেই বলা যায় না এবং লেখাও যায় না, খবরদার সাবধান। হুম যে ইনভেস্টিগেশন তোমার কাজে না লাগবে, সেটা কিন্তু তুমি বলতেও পারবা না, লিখতেও পারবা না। যেমন আমাদের দেশে অনেক মানুষের ডায়াবেটিস থাকে, এখানে আমরা যে কোনো রুগীরই ব্লাড সুগার লিখতে পারবো, কিন্তু এছাড়া অন্য অন্য জিনিস, যেমন আমরা সিবিসি লিখতে পারবো। তার কারণ তোমার সিরোসিসের রুগীর যে ভ্যারিসিয়াল ব্লিডিং, এই সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে ব্লিডিং একটু একটু মেলে না হয়ে রুগীটা অ্যানিমিয়া হয়ে যেতে পারে, সেগুলো আমরা লিখবো। এই শুধু শুধু তুমি ক্রিয়েটিনিন কিন্তু লিখতে পারবা না, তার কারণ তোমার ডায়াগনোসিসে তো রেনাল ফেলিওর নাই। সুতরাং শুধু তো তুমি ক্রিয়েটিনিন লিখবে কিসের জন্য, এই রকমের আর কি ব্যাপারটা। তাহলে এখন ইনভেস্টিগেশনের আমাদের গাইড কি থাকবে? ইনভেস্টিগেশনের একটা হলো, আমি যে ডায়াগনোসিসটা করলাম সেই ডায়াগনোসিসটাকে প্রমাণ করা, ইনভেস্টিগেশন দিয়ে এস্টাবলিশ করা, এই হলো একটা। আরেকটা হলো আমার যে ডায়াগনোসিস, সেই ডায়াগনোসিসের সাথে আমি ইনভেস্টিগেশন, এই কারণের পিছনের যে সমস্ত ইনভেস্টিগেশন থাকবে সেটা আমরা নেব। আরেকটা হলো এই রোগের কমপ্লিকেশনের জন্য যদি কোনো ইনভেস্টিগেশন দরকার হয় সেইটা, এই রকমের ফলো আপের জন্য যদি কোনো ইনভেস্টিগেশন দরকার হয় সেটা। সিরোসিসের রোগী পেলাম ক্লিনিক্যালি, এবার আমি কারণ খুঁজবো, আমি বি ভাইরাস করব, সি ভাইরাসের পরীক্ষা করবো, এইচবিএসএজি, এনটিএসসিবি এগুলি করবা। কিন্তু তুমি উইলসন ডিজিজ দেখবো, কেএফ রিং দেখবো, সেরুলোপ্লাজমিন দেখতে পারি, এগুলো আর কি, হেমোক্রোমাটোসিস দেখবো, এগুলো আর কি। তাইলে তুমি এইভাবে তোমার ইনভেস্টিগেশন সাজাল। এরপরে তোমার সিরোসিসকে, মানে সিরোসিসের কারণ দেখলা, এরপরে সিরোসিসকে এস্টাবলিশ করবা। এস্টাবলিশ করার জন্য কি আমাদের, সিরোসিস আসলে এস্টাবলিশ করার জন্য ইনভেস্টিগেশন হলো লিভারের বায়োপসি। কিন্তু এখন হাই রেজুলেশন আমাদের আলট্রাসোনোগ্রাফি আসার ফলে আমাদের ওই জিনিসটা করার প্রয়োজন হয় না, লিভার বায়োপসি। সুতরাং সিরোসিস তো একটা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, লিভারের চেঞ্জ, কিন্তু এখন সেটার প্রয়োজন হয়। তুমি সেটাকে ওই আলট্রাসোনো দিয়ে আমরা সেই কাজটাকে সারতে পারি। আলট্রাসোনোতে এখন হাইপার ইকোইক লিভার এগুলো বলে দিতে পারে, এই আর কি। তাহলে লিভারের এই সিরোটিক যে কোর্স লিভার, সেটা আলট্রাসোনোতে বলে দিতে পারে। এরপরে আমাদের আরো কিছু ইনভেস্টিগেশন, যেমন আমি একটা এন্ডোস্কোপি করব, আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের এন্ডোস্কোপি। এখানে যদি আমার একটা ভ্যারিসেস থাকে, তাহলে কিন্তু আমার সিরোসিস ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে গেল, আরো নিশ্চিত হয়ে গেল যে ভ্যারিসিস আছে, সুতরাং এটা ডায়াগনোসিসটা নিশ্চিত হয়ে গেছে। তাহলে দেখো তুমি আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এন্ডোস্কোপি কিন্তু তোমার করতেই হবে। এরপরে তাহলে এই তো আর কি, তাহলে কারণ এবং ইনভেস্টিগেশন ডায়াগনোসিস। এরপরে আমাদের রুগীটাকে
ওই যে যদি পেটে ব্যথা থাকে আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু ওটা বলে দিবে যে কার্সিনোমা অফ দ্য লিভার আছে কিনা সেটা। এরপরে আমাদের ডায়াগনোসিস, পরীক্ষায় তো ইনভেস্টিগেশনের রেজাল্ট থাকবে না, আর তোমার এই রুগীর যে কি ইনভেস্টিগেশন করা হয়েছে তা তোমাকে দেওয়া হবে না। হুম, তোমাকে কিন্তু এগুলো দেওয়া হবে না, এক্সামিনাররা এগুলো দেখবে, এক্সামিনারদের কাছে থাকবে এগুলো। কিন্তু তাই বললে তারা এরকমের তোমার কাছে অবিচার করবে না যে যা কিছু ক্লিনিক্যালি বোঝা যায় না, ইনভেস্টিগেশনে বোঝা গেছে সেটা তোমার উপরে চাপাই দেবে, তা করবেন না কোনোদিন এক্সামিনার। উনি দেখবে এটা, আল্ট্রাসাউন্ড করে লিভারের ভিতরে মাছ পাচ্ছে, ওটা যদি হাতে পালপেবল দেখবে, উনি হাত দিয়ে দেখবে পালপেবল আছে কিনা, তাহলে উনি বলবে যে এই যে পালপেবল আছে তা তুমি দেখছো না এখনো, বা এরকমের আর কি। সুতরাং ইনভেস্টিগেশনে পাওয়া যাচ্ছে, ক্লিনিক্যালি পাওয়া না গেলে সেটাকে নিয়ে তোমাকে একটা বেশি ঘাটাঘাটি করা হবে না। এই তাহলে আমাদের কমপ্লিকেশনের জন্য আমরা ইনভেস্টিগেশন, ওই একই ইনভেস্টিগেশনে শেষ হলো। এরপরে আমাদের ডায়াগনোসিস, যদি এই ফাইন্ডিংস এই হয়, এইভাবে তোমার কাছে আগানো হবে, তাহলে তো তোমার ডায়াগনোসিস সিরোসিস। এরপরে ম্যানেজমেন্ট কি হবে? দেখো আজকাল আমরা সিরোসিসের কারণ খুঁজলাম কি, যে সমস্ত কারণগুলো আমাদের কিন্তু স্কেল বি ভাইরাসের ট্রিটমেন্ট আছে, সি ভাইরাসের ট্রিটমেন্ট আছে, সুতরাং সেগুলোর ট্রিটমেন্ট তোমাকে একটু বলে দিতে হবে। এটা ট্রিটমেন্ট, উইলসন ডিজিজ হলো সেটার ট্রিটমেন্ট দিতে হবে। হেমোক্রোমাটোসিসের রোগীর কিন্তু স্কিন খুব ব্ল্যাক হয়ে যায়, একটা মানে তেলতেলে ব্ল্যাক না, কিন্তু স্লেটি গ্রে কালো হয়ে যায়। সুতরাং হেমোক্রোমাটোসিসের যে ব্লাড লেট ডাউন, এটা কিন্তু ট্রিটমেন্ট, এটা আর কিছু তেমন নাই। তাহলে এই তাহলে তোমাকে এই সমস্ত যেই কারণ চিকিৎসা করা যায় সেই কারণ আমরা খুঁজে বের করছি, সেটার চিকিৎসা দিতে হবে। উইলসন পেনিসিলামিন দিতে হবে, হ্যাঁ সেগুলো। তাহলে কন্টেন্ট, এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে সিরোসিস রোগী হয়ে গেছে, তোমার যদি উইলসন ডিজিজের চিকিৎসা করো, রোগী কি আবার ভালো হয়ে যাবে? না, কখনোই না। যেটুক সিরোসিস হয়েছে সেটা তো নট রিভার্সিবল। লিভারের যে নোডুল হয়েছে, লিভার আর্কিটেকচার ড্যামেজ হয়েছে, ফাইব্রোসিস হয়েছে, এটা তো নট রিভার্সিবল। সুতরাং ফার্দার যেন আর না হয় সেইটুক হবে ট্রিটমেন্ট করলে আর কি, সেইটুক আর কি। সেটা তোমার কাছে পরিষ্কার থাকতে হবে। এরপরে ট্রিটমেন্ট কতদিন দিবা সে সমস্ত কথা বলে শেষ করা হবে। আর লাস্টলি তোমার কাছ থেকে শোনা হবে প্রগনোসিস। পোস্টগ্রাজুয়েশনে কিন্তু একটা জিনিস, প্রগনোসিস সমস্ত রোগীর লাগবে, সমস্ত ডিজিজের। তুমি যত রোগ পড়বা সব রোগের প্রগনোসিস তোমার জানতে হবে। প্রগনোসিস রোগীকে বলে দিতে হয়। রোগী জিজ্ঞেস করবে, ডাক্তার সাহেব আমার এই অসুবিধা হয়েছে, এই রোগ তো আপনি দেখলেন, আমার ভবিষ্যৎ কি? রোগীর সন্তানটা জিজ্ঞেস করবে, তার গার্জিয়ানটা জিজ্ঞেস করতে পারে যে আমার এই রোগীর ভবিষ্যৎ কি। সুতরাং পোস্ট গ্রাজুয়েশনে যত রোগ আছে সবকিছু প্রগনোসিস তোমাকে জানতেই হবে, তুমি সেটা জেনে নিবা। সিরোসিস রোগীর প্রগনোসিস কি? সিরোসিস রোগী তুমি ট্রিটমেন্ট দিয়ে হল্ট করতে পারবা, যে আর সিরোটিক প্রসেসটা হয়তো কন্টিনিউশন করবে না। তার যদি আর্লি সিরোসিস থাকে তাহলে তো খুব ভালো, তুমি এখানেই হল্ট করতে পারবা। অ্যাডভান্স থাকলে তো খুব অসুবিধা। ভ্যারিসিস হয়েছে, ব্লিডিং হবে, যতই ভেরিসিয়াল লাইগেশন তুমি করো, এন্ডোস্কোপিক ভেরিসিয়াল লাইগেশন, হঠাৎ bleeding হয়ে রোগী কিন্তু মরে যেতে পারে, এই একটা জিনিস। সুতরাং প্রগনোসিস খালি কি, মাঝে মধ্যে এরকম হঠাৎ করে পেটে ব্যথা আর জ্বর, স্পটেলাস, তার জন্য কি চিকিৎসা? সেটা তোমার অ্যান্টিবায়োটিক দিয়ে, হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। ভ্যারিসিয়াল ব্লিডিং হতে হবে, তাকে কালো পায়খানা হলে সেটা চিকিৎসা করতে হবে। এখানে কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট, সিরোসিস রোগীর চিকিৎসা হলো কারণের চিকিৎসা প্লাস রোগীকে ভালো নিউট্রিশন দিতে হবে। আর এই যে পোর্টাল হাইপারটেনশন হয়েছে, পোর্টাল হাইপারটেনশনে ভ্যারিসিস হয়েছে, তার ব্লিডিং, সুতরাং পোর্টাল হাইপারটেনশনের চিকিৎসা জানতে হবে। পোর্টাল হাইপারটেনশনের চিকিৎসা, পোর্টাল হাইপারটেনশনের চিকিৎসা কি? এটা তো স্প্ল্যাঙ্কটিক ব্লাড ভেসেল, সুতরাং এটার চিকিৎসা হলো তোমার বিটা ব্লকার, প্রোপানল, অন্য কোনো সিলেক্টিভ না, কিন্তু এটা হলো যে স্প্ল্যাঙ্কটিক ব্লাড ভেসেলের উপরে কাজ করবে, তার সিলেক্টিভ এখানে না, সেটা হলো প্রোপানল।
প্রোপানল 80 মিলিগ্রাম থেকে 160 মিলিগ্রাম, যতটুক রোগীর সিস্টেমিক ব্লাড প্রেশার টলারেট করতে পারে তার ম্যাক্সিমাম ডোজ দিয়ে রাখতে হয়। কেন? তোমার পোর্টাল হাইপারটেনশন কমে রাখতে পারলে তোমার ভেরিসিয়াল ব্লিডিং সম্ভাবনা কমে যাবে, এইভাবে আর কি। তাহলে সিরোসিস রোগীর চিকিৎসা। ও আরেকটা জিনিস কিন্তু হেপাটিক এনকেফালোপ্যাথি চিকিৎসার ভিতরে এমন কিছু সহজে থাকবে না যেন হেপাটিক এনকেফালোপ্যাথি, যেমন আমরা ডায়াবেটিক দেবো, স্পাইরোল্যাকটন দেবো, আমরা কিন্তু ফুরুসামাইড দিয়ে রাখবো না। হাইপোক্যালেমি হয়, হঠাৎ করে এনকেফালোপ্যাথি চলে যেতে পারে, সুতরাং আমরা স্পাইরোল্যাকটন দেবো। হঠাৎ করে ডায়রিয়া হলে, হাইপোক্যালেমিয়া হলে এনকেফালোপ্যাথি হতে পারে। রোগী হঠাৎ করে এনকেফালোপ্যাথির যে ফিচার সেগুলো দেখতে হবে যে এনকেফালোপ্যাথি রোগীর হয়েছে কিনা। তাহলে এনকেফালোপ্যাথি হলে, রোগী যদি অ্যাডভান্স সিরোসিস হয় তাহলে তো এনকেফালোপ্যাথি হয়েই যেতে পারে। তার কারণ তখন তো আর এনকেফালোপ্যাথি হয় কেন, সিরোসিসের রোগীর কিন্তু তোমাকে অনেক খুঁটিনাটি জিনিস, সেরকমের এক্সামিনার হলে তোমার থেকে খুঁটিনাটি জিনিস তোমার কাছ থেকে কিন্তু তোমাকে শুধু টোকা টোকা দিয়ে দেখবে তুমি এগুলো পড়ছো কিনা, জানো কিনা। যখনই দেখবে যে তুমি এটা পারো, ওইদিকে আর বেশি জিজ্ঞেস করে সে সময় নষ্ট করবে না, সে অন্য জায়গায় যাবে। তো এনকেফালোপ্যাথি কেন হয় তোমার পরিষ্কার জানতে হবে যে তোমার যে গাটের ভিতর থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছে, সেই অ্যামোনিয়া লিভারে কি করে, সেটাকে ইউরিয়া নন টক্সিক সেটা তৈরি করে, কনভার্ট করে ফেলে। কিন্তু লিভার সিক, সুতরাং গাটের অ্যামোনিয়া ওই যে বাইপাস দিয়ে, মানে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস দিয়ে ব্রেনে চলে যায়। অ্যামোনিয়া হলো নিউরোটক্সিক, নিউরনের উপর থেকে টক্সিক টক্সিন ইফেক্ট এক্সাক্ট করে, যার জন্য পেশেন্টের ওই যে ওই এনকেফালোপ্যাথি দেখা দেয়। কনফিউজড স্টেট, কমা স্টেজ, ইউফোরিয়া হয় কিন্তু অনেক সময়, বিনা দরকারি হাসাহাসি করতেছে, খুব খুশি খুশি বা ছুটোছুটি করতেছে, এরকমের ফেসে অজ্ঞান হয়ে যায়। তোমাকে কিন্তু যদি একটু এনকেফালোপ্যাথি হয় তাহলে অনেক সময় ফ্লাপিং টিমার করে সহজে বোঝা যায়। রোগী যদি মনে হয় সিরোসিসের রোগী কিন্তু ফ্লাপিং টিম দেখতে হবে যে এনকেফালোপ্যাথিতে আছে কিনা, সেটা দেখার জন্য। তাহলে যে স্পাইডার নেভি কেন হয় সেগুলো, সিরোসিস মূল ডায়াগনোসিস, কজের ট্রিটমেন্ট, মূল ডায়াগনোসিসের ট্রিটমেন্ট, কমপ্লিকেশনের ট্রিটমেন্ট, এগুলো সব নিয়ে তোমাকে একটা সিরোসিস সব নিয়ে রেডি থাকবা এবং প্রডিউস করবা। যখন তুমি একটা কেস সুন্দরভাবে প্রডিউস করতে পারবা তখন কিন্তু তোমার পথ সুগম হলো পাস করার জন্য, এই আর কি। তো লং কেস নিয়ে এই শেষ করি আমরা, আর অল্প সময় করে 2টা শর্ট কেস নিয়ে একটু কথা বলবো। তো যারা কানেক্টেড আছো তারা কি আমার কথা বুঝতে পারতেছো? 2-1 জন একটু বলো তো। আসসালামু আলাইকুম স্যার, বোঝা যাচ্ছে স্যার। আসসালাম, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমি একবার একটু শর্ট কেসে যাই। দেখো, একটা লং কেস হলো তোমাকে বিস্তারিত দেখার জন্য, আর একটা শর্ট কেস হলো তুমি লং কেসও কিন্তু তোমাকে কিছু করে দেখাইতে হবে। লং কেসে কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি এটা করে দেখাও তো, ওইটা করে দেখাও তো, এইভাবে দেখবে তোমাকে। এরপর আমরা একটু শর্ট কেসে দেই। শর্ট কেস হলো শুধু শর্ট কেস। ফেলোশিপ পরীক্ষার সময় অ্যাটলিস্ট 4টা শর্ট কেস তোমাকে করানো হবে। হ্যাঁ, যে সময়টুক থাকবে 30 মিনিট শর্ট কেস, হ্যাঁ, যে সময়টুক থাকবে তার ভিতরে 4টা শর্ট কেস, 3টা হলে কম হয়ে যায়, 4টা শর্ট কেস করতে হবে। তো তাহলে 4-7-28, তাই না? 2 মিনিট সময় এক্সামিনাররা রাখবে আলোচনার জন্য এবং তোমাকে মার্কিং করার জন্য। এক্সামিনার কিন্তু আলাদা আলাদা মার্কিং করবে, একজন আরেকজনকে বলবে না, কিন্তু তবু একটু কথাটা কেমন করলো এই সমস্ত আর কি। 2 মিনিট সময় রাখবে, 4-7-28। তার মানে একটা শর্ট কেস দেওয়ার সাথে সাথে 7 মিনিটে তোমার শেষ করবে। তোমাকে এর ভিতরে তোমার এক্সামিনেশন করতে বলবে। আচ্ছা, তুমি চিন্তা করে দেখো তো, তোমার পরীক্ষাই ওই শর্ট কেসে হবে 7 মিনিট তোমাকে কোশ্চেন সহ, আর তুমি যদি পরীক্ষা করতে করতে 5 মিনিট লাগায় দাও তাহলে তোমার পরীক্ষা ভালো হবে? তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে
না। এক্সামিনার এসে বলবে যে কি তুমি এখনো করতেছো পরীক্ষা, তাই না? সুতরাং তোমার পরীক্ষা করতে হবে কত সময়? 3 মিনিটের ভিতরে। তোমাকে কিন্তু আগের থেকে প্রস্তুত থাকতে হবে যে আমি একটা যে কোনো শর্ট কেস 3 মিনিটের ভিতরে করে শেষ করব। 3.5 মিনিট, তারপরে আর গেলে অসুবিধা। তাহলে 3 মিনিট 3.5, এটা কিন্তু বেল বাজানো হয়। ওই যে লং কেসও কিন্তু বেল বাজানো হয়। তুমি কতটুকু সময় নিলা, লং সময় পরে তোমাকে উঠে দেওয়া হয়। 2 এক্সামিনার জিজ্ঞেস করবে, তাদের জন্য সময় বাধা, তো সময় তাদের ওই সময়ের ভিতরে ক্রসিং করা শেষ করবে। একজন কোশ্চেন করবে, কি কোশ্চেন করতেছে, তুমি কি উত্তর দিচ্ছ, আবার আরেকজন করবে। সময় কিন্তু একদম বাধা সময়। তাহলে এখন তোমাকে শুরু করা হলো, তোমার টাইমই হলো একটা শর্ট কেসের জন্য 7 মিনিট, 4-7 28 মিনিট। আরো বেশি করতে পারলে ভালো, তারপরে অত করা যায় না আর কি। তাহলে তোমাকে পরীক্ষা শেষ করতে হবে 3 মিনিট 3.5 মিনিট। তোমরা কিন্তু এই যে যখন কেস দেখো ঘড়ি ধরে এই 3 মিনিটের ভিতরে পরীক্ষা শর্ট কেস এক্সামিনেশন করা শেষ করবা। দেখো খুব সময় লাগে এমন শর্ট কেস আছে, যেমন চেস্ট খুব সময় লাগে। তারপরে নিউরোলজিক্যাল এক্সামিনেশন গুলো বেশ সময় লেগে যায়, হিসাব টিসাব মিলাইতে অনেক সময়। সব এক্সামিনেশনে অনেক সময় কার্ডিয়াক কিন্তু খুব অল্প সময়ে পারা যায়, শুধু পিরিকর্ডিয়াম অসকালটেশন তো একটু সম্মিলিত হয়ে গেল এই। কিন্তু নিউরোলজিক্যালতে তোমার অনেকগুলো ব্রেকআপ আছে, অনেকগুলো ভাগ করতে হয়। সুতরাং তোমাকে 3 মিনিটে এক্সামিনেশন শেষ করতে হবে। তুমি 3 মিনিটের ভিতরে যদি এক্সামিনেশন শেষ করে এক্সামিনার করতে বলতে পারো যে স্যার আমি আমার এক্সামিনেশন কমপ্লিট করে, ও সরি, ইংরেজিতে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় ফেলোশিপে বাংলায় কথা বলা হয় না, কিন্তু কোনো বাংলায় কথা বলা হবে না। ওটা ইনস্ট্রাকশনই থাকে এক্সামিনারের কাছে যে কোনো মানে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা ইউজ করা যাবে না। বিদেশি এক্সামিনার থাকে, তারাও ইংরেজি ভাষায় কথা বলবে, বাংলায় কথা বলা কিন্তু নিষেধ। তুমিও বলবা না, এক্সামিনারও বলবে না। এই জন্য তাহলে ইয়েস স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সামিনেশন, এটা যদি তুমি 3 মিনিট পরে বলতে পারো, এক্সামিনার খুব খুশি হবে যে না, এ ক্যান্ডিডেট পরীক্ষা দিতে আসছে, সে প্রস্তুতি নিয়ে আসছে। আর যদি তুমি এক্সামিনারকে জিজ্ঞেস করবে যে টাইম কিপিং করবে, ওখানে কিন্তু টাইম থাকে না, 7 মিনিট পরে টাইম ঘন্টা বাজায় দিবে, 7 মিনিট শেষ সেটা। সুতরাং তারা জিজ্ঞেস করবে টাইম কিপারকে যে কত সময় হয়েছে, স্যার 4 মিনিট তো পার হয়ে গেল, 5 মিনিটের কাছাকাছি চলে আসে। তখন বুঝবে যে ও ভালো প্রিপারেশন নাই, তার মানে তোমার গ্রেডিং নেমে গেল। তাহলে দেখো তোমাকে কোথা থেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। তাহলে তোমাকে দেওয়া হইলো একটা, মনে করো যে প্যারাপ্লেজিয়ার কেস, তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো এক্সামিন দা লোয়ার লিম্ব নিউরোলজিক্যালি বলে দেওয়া হবে। কিন্তু লোয়ার লিম্ব নিউরোলজিক্যাল হতে পারে, রিউমাটোলজিক্যাল হতে পারে, তোমাকে এগুলোর জন্য প্রস্তুত থাকতে পারে। বই আছে না, অনেক বইটি আছে কিন্তু আজকাল, এগুলো কম ছিল, এখন বেশ বই বের হয়েছে সেগুলোর ভিতরে। তাহলে বলবে তোমার সবসময় তুমি খুব সতর্ক থাকবা পরীক্ষার সময়, যে এক্সামিনার কি ইনস্ট্রাকশন দিল। এক্সামিনারকেও কিন্তু বলে দেওয়া হয়, তারাও কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্ট করে তোমাকে ইনস্ট্রাকশন দিবে, এক্সামিন দ্য লোয়ার লিম্ব নিউরোলজিক্যালি বলে দিবে। তারা বলবে তুমি যদি অমনোযোগী থাকো, আবার যদি জিজ্ঞেস করতে থাকো যে স্যার, তাহলে তো খুব খারাপ। তাহলে বলার সাথে সাথে তুমি এক্সামিনেশন শুরু করে দিবা, কাপড়টা কিভাবে হবে, হ্যাঁ, সেগুলো তোমার আগের থেকে ট্রেনিং থাকবে। তুমি তো অ্যাটলিস্ট হাই পর্যন্ত রুগীটাকে এক্সপোজ করবা। লোয়ার লিম্ব এক্সামিনেশন করা নিউরোলজিক্যালে যে প্রসিডিউর আছে, ইন্সপেকশন পালপেশন, তারপরে অন্যান্য ফাইন্ডিংস, এগুলো সব। তো ইন্সপেকশনে কি দিবা, যখন তোমাকে নিউরোলজিক্যাল এক্সামিনেশন দিছে কোথাও না কোথাও কিছু ফাইন্ডিংস আছে, তোমাকে এটা খেয়াল রাখতে হবে। প্যারাপ্লেজিয়ার যখন কেস দেওয়া হয় কোথাও ফাইন্ডিংস আছে, সেটা তুমি দুইটা জিনিস তোমাকে খুব খেয়াল রাখতে হবে, যে ওয়াস্টিং আছে কিনা আর ফ্যাসিকুলেশন আছে কিনা। নিউরোলজিক্যাল কেস ওয়াস্টিং আছে কিনা আর ফ্যাসিকুলেশন আছে কিনা তুমি খুব সুন্দর করে দেখবা। থাই দেখবা, কাপ মাসেলটাই দেখবা, এগুলো কাপ মাসেল কোথাও ওয়াস্টিং আছে, থাইতে কোনো ওয়াস্টিং আছে কিনা, এগুলো দেখবা আর কি, অল্প জায়গায় ওয়াস্টিং আছে কিনা। এই তুমি যদি দেখো
যে ওয়াস্টিংও আছে আর ফ্যাসিকুলেশন আছে, তাহলে তোমার ডায়াগনোসিস কি? নিশ্চয়ই বলতে পারবা তোমরা ডায়াগনোসিস কি? মোটর নিউরন ডিজিজ। তুমি কিন্তু পেয়ে গেলা তোমার ডায়াগনোসিস। এরপরে তুমি সুন্দর করে তোমার এক্সামিনেশন কমপ্লিট করবা। হ্যাঁ, তোমার মোটর নিউরন ডিজিজ তোমার ডায়াগনোসিস হয়ে গেছে। এরপরে তুমি রোগীটার যে টোন দেখবা, তারপরে হলো যে অন্যান্য যে ফাইন্ডিং সেগুলো দেখবা। হ্যাঁ, তারপরে হলো যে মাসেল পাওয়ারটা দেখবা। তারপরে হলো যে জার্কটা দেখবা। জার্ক দেখার জন্য যে নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, এগুলো কখনোই কিন্তু এইগুলো দেখার সাথে সাথে ওই কোলোনাস দেখতে কিন্তু ভুলবা না, খবরদার। দেখা গেল যে তোমার রোগীর কোলোনাস আছে, হ্যাঁ, কোলোনাস থাকবে কিসে? কোলোনাস থাকবে হলো যদি রোগীর প্যারাপ্লেজিয়া থাকে, ট্রান্সভার্স মাইলাইটিস, বেশ কিছুদিন যাবত রোগী আছে, রোগী ভালো হচ্ছে না। ট্রান্সভার্স মাইলাইটিস যদি প্রথমে থাকে কি স্পাইনাল শকে, না জার্ক এক্সাজারেটেড হয় না অন্য কিছু ফাইন্ডিংস পাওয়া যায়, কিন্তু যখন কদিন সময় চলে যায় স্পাইনাল শক, সাধারণত 1-2 সপ্তাহ স্পাইনাল শকে চলে যেতে পারে, সপ্তাহখানেক পার হইলে তখন তোমার জার্ক এক্সাজারেটেড হবে এবং সেই সাথে তোমার কোলোনাস পাওয়া যাবে। তাহলে দেখো তুমি আগে কিন্তু ফ্যাসিকুলেশন এগুলো কিছু পাও নাই, কোথাও কিছু পাচ্ছ না, তখন তোমার কয়েকটা জিনিসই তো তোমার জানা আছে যে কি কি কেস নিউরোলজিক্যাল দেওয়া থাকে। মোটর নিউরন ডিজিজ, তারপরে যে ট্রান্সভার ম্যালাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি। দেখা গেল যে একটা মানুষ পায়ে বল পাচ্ছে না, গ্রাজুয়ালি কমে যাচ্ছে, পেরিফেরাল নিউরোপ্যাথি এরকমের আর কি। সেক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে, ওয়াস্টিং পাবা, হ্যাঁ, এরকমের সেন্সরি অসুবিধা পাবে, এই সমস্ত গুলো। তাইলে তাইলে তুমি তাহলে প্রসিডিউর অনুযায়ী কমপ্লিট করবা, ইন্সপেকশন করে। এরপরে হলো যে ওই যে সেন্সেশন দেখে, মোট আর হলো যে জার্ক দেখে, পাওয়ার দেখে। দেখো তুমি যখন ফ্যাসিকুলেশন দেখলা, ওয়াস্টিং দেখলা, তখন তোমার ডায়াগনোসিস কিন্তু মোটর নিউরিটিস, যেখানে কিন্তু তোমার সেন্সেশনের কোনো অসুবিধা হবে না, তোমার জানা আছে, তুমি তবুও দেখবা। যখন তোমার ট্রান্সভার্স ম্যালাইটিস ডায়াগনোসিস হলো, তখন তুমি জার্ক এক্সাজারেটেড পাবা, কোলোনাস পাবা, তেমন ওয়াস্টিং হয়তো পাবে না, বসিয়ে আছে, হাঁটতে পারে না, সেজন্য একটু ওয়াস্টিং হবে। পেরিফেরাল নিউরোপ্যাথি দিয়ে দেওয়া হয় অনেক সময়, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, পেরিফেরাল নিউরোপ্যাথি, সেখানে একটু ওয়াস্টিং থাকবে, পায়ে একদম বল কমে গেছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পায়ে কিছুটা বল থাকে, হ্যাঁ, কিছুটা বল থাকে। ট্রান্সভার্স ম্যালাইটিসে হয়তো কোনো বল নেই পায়ে, অথবা একটু ভালো হয়েছে, কিন্তু মোটর নিউরন ডিজিজে কিছুটা বল থাকে এই। তারপরে হলো যে ওই পেরিফেরাল নিউরোপ্যাথি, তোমাকে জার্ক দেখতে হবে, জার্ক ডিমিনিশড, এই সমস্ত। পেরিফেরাল নিউরোপ্যাথি কিন্তু সেন্সরি লস থাকে, সেন্সরি লস থাকে। ট্রান্সভার্স ম্যালাইটিসে সেন্সরি লস থাকে। ট্রান্সভার্স ম্যালাইটিসে সেন্সরি লস কোথায়? একটা সার্টেন লেভেলে স্পাইনাল কর্ডের লিশনটা হয়েছে, তার নিচ পর্যন্ত তোমার সেন্সরি লস, মোটর লস, সেই জন্য তোমার ওই লেভেলটা বের করতে হবে। নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব করে তোমাকে কিন্তু সবসময় রোগীর স্পাইনটা দেখতে হবে, একটু ওদিকে আতন্ত, অলওয়েজ কাপড় তুলে স্পাইন দেখতে হবে, স্পাইন দেখতে হবে। কেন? তোমার রোগী তো প্যারাপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া তো স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে ডিউ টু ভার্টিব্রাল ফ্র্যাকচার, টিবি হয়ে হতে পারে, অন্য কোনো কারণ অস্টিওপোরোসিস হয়ে হতে পারে। টিবির জন্য আমরা গিববাস দেখি, ইলিভেশন থাকে একটা জায়গায়, হ্যাঁ, অস্টিওপোরোসিস কিন্তু তা থাকে না। সুতরাং যদি কোনো ইলিভেশন থাকে, ডায়াগনোসিস মোস্ট প্রবাবলি টিউবারকুলোসিস। সেই জন্য তোমার স্পাইন দেখতেই হবে, মিস করবা না, খবরদার। যদি প্যারাপ্লিজিয়া থাকে আর যদি তুমি পিছনের স্পাইন এক্সামিনেশন করলা না, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে গেল। তাহলে দেখো কয়েকটা ডায়াগনোসিস আমরা এইভাবে করলাম। তাহলে তুমি 3 মিনিটের ভিতরে এক্সামিনেশন করে রেডি করবা, এক্সামিনার 2 জন তোমাকে, তাদের তো সময় নেই, তুমি 3 মিনিট 3.5 মিনিট দিলে তারপরে তারা পাবে হলো 3.5 মিনিট, 3.5 মিনিটে 1.5 মিনিট করে 2 জনে 3 মিনিট পরীক্ষা নিবে, তাদেরও কিন্তু খুব ঝামেলা, তারা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে তোমাকে কেমন পারফরমেন্স সেটা স্বীকৃতি দেওয়ার জন্য তাদের কাছে সময় খুব কম। এই
তো যখন এটা শেষ হবে একটা শর্ট কেস, তখন তোমাকে আরেকটা শর্ট কেসে যেতে হবে। আরেকটা শর্ট কেস কি, আমি আরেকটা শর্ট কেস নিয়ে একটু কথা বলি। মনে করো যে তোমাকে দেওয়া হলো চেস্টের একটা শর্ট কেস। চেস্টের শর্ট কেস হলো সবচেয়ে কঠিন আমরা মনে করি, তার কারণ চেস্টের শর্ট কেস ফাইন্ডিং বের করা খুব কঠিন। তোমাকে কিন্তু কিছু জিনিস আগে জেনে নিতে হবে যে কি রোগ আমাকে দিতে পারে। চেস্টের শর্ট কেস দেওয়া হয় একটা নিউমোনিয়া, তারপরে একটা নিউমোথোরাক্স, পুলারিফিকেশন কম দেওয়া হয়, পুলারিফিকেশন দেওয়া হয় যদি ম্যালিগনেন্সির সাথে অন্য কোনো ফাইন্ডিংস থাকে, তাইলে লিম্ফ নোড থাকলো। ম্যালিগনেন্সির কিন্তু ফাইন্ডিংস কিছু মুখে থাকে, তাই না? কিছু ফেসের ফাইন্ডিংস থাকে না ম্যালিগনেন্সির। সেগুলো তাহলে ইনস্ট্রাকশন থাকবে যে এক্সামিন দা চেস্ট অফ দিস পেশেন্ট। পরীক্ষার সময় কিন্তু সামনে পিছনে সাধারণত দেওয়া হয় না, পুরাটাই দেওয়া হয় এক্সামে। আর যদি তোমাকে এক্সামিনার সময় বাঁচাইতে চায় এবং এক পাশেই ফাইন্ডিংস সুন্দর আছে, পিছন থেকে বলে দিতে পারে এক্সামিন দা চেস্ট ফ্রম ব্যাক অফ দিস পেশেন্ট। অনেক সময় মহিলা রোগী থাকে, তখন ব্যাক দিয়ে দেয় যে এক্সামিন দা চেস্ট ফ্রম ব্যাক, তখন আর সামনের থেকে দেওয়া হয় না। তারাও তোমাকে জাজ করার জন্য একটু সময় নিবে সেজন্য। তাহলে চেস্টের এক্সামিনেশনের কি, চেস্ট এক্সামিনেশন হলো ইন্সপেকশনে কিছু আছে কিনা, ইন্সপেকশনে কি ওই যে এনগজ ভেইন আছে কিনা, ম্যালিগনেন্সিতে এনগজ ভেইন থাকবে উপরে থেকে নিচে ব্লাড ফ্লো। তারপরে হলো যে চেস্টের যে এক্সপেন্সিবিলিটি আমরা কি দিয়ে মাপবো, ফিটা দিয়ে, টোটাল এক্সপেন্সিবিলিটি কমছে কিনা। আর দুই পাশে চেস্ট মুভমেন্ট কেমন, মুভমেন্ট অফ দ্য চেস্ট, ডান পাশ বাম পাশ কোনো পাশে কম আছে কিনা সেটা হলো হাত দিয়ে দেখতে হবে, কোনো পাশে রেস্ট্রিকশন আছে কিনা। চেস্টের রোগ যাই হোক, নিউমোথোরাক্স হোক, পুলারিফিকেশন হোক, সবকিছুতেই মুভমেন্ট কম থাকবে, মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকবে ওই পাশে। ফাইব্রোসিস হোক, কোলাপস হোক, মুভমেন্ট সেই পাশে কমে যাবে চেস্টের। এই তো চেস্টের কেস যখন তোমাকে দেওয়া হবে তখন কিন্তু তুমি কিছু জিনিস এমনি দেখে ফেলবা, যেমন রুগীটা ক্লাবিং আছে কিনা। তার কারণ ব্রঙ্কাইটিস অনেক সময় দেওয়া হয়, ব্রঙ্কাইটিস রুগী তোমার ক্লাবিং থাকে, তুমি কিন্তু ক্লাবিং তো তার তো হাত তো খোলাই আছে, তোমার তো ক্লাবিং দেখতে আর অসুবিধা নেই কিছু। আর ক্লাবিং খুব গ্রস ক্লাবিং থাকে, তুমি দেখলেই বুঝবা যে ক্লাবিং আছে। যখন ক্লাবিং থাকে তখন তোমার রুগীর ডায়াগনোসিস দেখলি বোঝা যায়। আর যখন ব্রঙ্কাইটিসের রুগী থাকবে তখন কিছু রুগীর সাথে তার কফ ফেলানোর পাত্র নিয়ে আসে, তুমি কিন্তু অনেক সময় দেখবা যে রুগী তো রুগী, সুতরাং তার পাত্র তো তার মতো অনেকটা, তবু সুন্দর করে নিয়ে আসে। তখন তুমি দেখবা যে তার একটা কফ ফেলানোর পাত্র আছে, তখন তুমি বুঝবা যে ব্রঙ্কাইটিসের রুগীর কফ ফেলানোর পাত্র। আর বয়স বেশি না, বয়স বেশি হলো কি ক্রনিক ব্রঙ্কাইটিস, কফ ফেলানোর পাত্র থাকবে, ওই রুগী দেওয়া হয় না। কিন্তু বয়স অল্প, কফ বারবার কফ পড়তেছে, কফ ফেলানোর পাত্র আছে, এইটা হলো ব্রঙ্কাইটিস, এই সমস্ত রুগী দেওয়া হয়। ব্রঙ্কাইটিসের রুগী সিম্পলি একটা ব্রঙ্কাইটিসের রুগী দেওয়া হয় না, নিউমোনিয়া হয়ে গেছে এই কেসটা দেওয়া হয়। সুতরাং ওই নিউমোনিয়ার ফাইন্ডিংস আছে সেরকমের তোমাকে বের করতে হবে, খেয়াল করবা। হ্যাঁ, যে ব্রঙ্কাইটিস ক্লাবিং আছে, ক্রিপ্টেশন আছে বের করে ফেলছি তা না, দেখা গেল যে ওর ভিতরে নিউমোনিয়া আছে, এইটার জন্য তোমাকে দেওয়া হয়েছে। তুমি সুতরাং খুব সাবধানে এক্সামিনেশন করবা। তাহলে কি থাকবে, নিউমোনিয়ার ফাইন্ডিংস, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকবে, পারকাশন অফ ডাল থাকবে। তার তো ক্রিপ্টেশন ব্রঙ্কাইটিস ছিল সেই জন্যই আছে, কিন্তু সাথে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আছে, তখনই তুমি বুঝবা। তার কারণ যে ব্রঙ্কাইটিস রোগী প্রায় নিউমোনিয়া হয়ে যায়, ওখানে ইনফেকশন থাকে তো সাথে সাথে একটু নিউমোনিয়া হয়ে যায়, আবার অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়।
সুতরাং একটা ব্রঙ্কিয়াইটিস রোগী ক্লাবিং আছে আর নিউমোনিয়ার ফাইন্ডিংস আছে, তখন তুমি সেই ফাইন্ডিংস বের করতে হবে। এই জন্য চেস্ট এক্সামিনেশনের চেস্টের কেসটা একটু জটিল, কঠিন কেস। তো তাহলে চেস্টের কেস যখন দেওয়া হবে তখন তোমাকে কিন্তু আর কিছু জিনিস থাকবে। যখন যদি পুরুষ পেশেন্ট হয় অথবা কোনো অসুবিধা তখন কিন্তু তোমাকে এক্সামিন দ্য চেস্ট বলা থাকবে। সব সময় মেডিস্টিনাম শিফটিং হয়েছে কিনা তোমার খুব গুরুত্ব দিয়ে এটা দেখতে হবে। মেডিস্টিনাম শিফটিং হওয়ার জন্য তোমার দুইটা জায়গা, একটা হলো ট্রাকিয়া আর একটা হলো অ্যাপেক্স। অ্যাপেক্স হার্ট ঠিক আছে কিনা সেটা, এবং ট্রাকিয়া। মেডিস্টিনাম যদি শিফটিং তাহলে যেমন রোগীটা যদি ব্রঙ্কিয়াইটিস হয় তাহলে তো এক পাশে ফাইব্রোসিস হয়, তখন সেই পাশে ট্রাকিয়া চলে যায় এবং অ্যাপেক্স সেদিকে চলে যায়, হার্টের অ্যাপেক্স। সুতরাং চেস্টের কেস যদি এক্সামিন দ্য চেস্ট বলা থাকে তাহলে সবসময় তোমাকে সামনের থেকে পেশেন্টের ট্রাকিয়াটা দেখতে হবে এবং তার সেই সাথে তার অ্যাপেক্স বিটটা তোমাকে লোকেট করতে হবে সুন্দর করে। অ্যাপেক্স বিটের নর্মাল জায়গাটা কোথায়? লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে জাস্ট মিডিয়াল টু দা মিড ক্লাভিকুলার লাইন। এর থেকে যদি অনেক দূরে বাম দিকে চলে যায় চেস্টের কেস, তাহলে বাম পাশে ফাইব্রোসিস হলে হতে পারে। আর যদি মিডিয়াল দিকে চলে আসে, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের থেকে যদি মিডিয়াল দিকে চলে আসে, দেখা গেলো যে স্টার্নামের কাছাকাছি চলে আসছে, তাহলে অসুবিধা কোথায়? ডান পাশে ফাইব্রোসিস, রাইট লাগছে রোগ ডান পাশে, সেই জন্য ট্রাকিও সেরকম ডান দিকে সরে যাবে। সুতরাং মেডিস্টিনাম শিফটিং এর প্রমাণ হলো এই দুইটা জিনিস। চেস্টের এক্সামিনেশন অ্যাপেক্স এই জন্য কিন্তু দেখতে হবে, অ্যাপেক্স না দেখলে কিন্তু ভুল হয়ে যাবে ট্রাকিয়া। এই তাহলে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন দেখে সেই, আর এর মধ্যেই তোমার যে অ্যাপেক্সও দেখে ফেলতে হবে। এই তো একটা চেস্ট কেস কি কি ডায়াগনোসিস দিয়ে থাকে? নিউমোনিয়া, ব্রঙ্কিয়াইটিস, শুধু নিউমোনিয়া, দেখা গেল যে নিউমোথোরাক্স হলো একটা রোগীর, সেটা দিল, অথবা ম্যালিগনেসি, ম্যালিগনেসি পুলালিফেশন। ম্যালিগনেসি পুলালিফেশনে তোমার লিম্ফ নোড মেটাস্টেসিস থাকতে পারে, হর্নার সিনড্রোম নিয়ে থাকতে পারে, থাকে কিন্তু অনেক সময় পার্শিয়াল টসিস, একটু অন্যগুলো তেমন পাওয়া যায় না, একটু পার্শিয়াল টসিস অনেক সময় বোঝা যায়, হর্নার সিনড্রোম থাকতে পারে এগুলো। সেজন্য তুমি ফেসটা একটু দেখবা যে কি আছে এটা। তারপরে ম্যালিগনেসি রোগী তো কাশি দিবে একটু, সেরকমের তুমি একটা রোগী পাবা। তারপরে পানি ড্র করছে, যদি হয় তাহলে তুমি সেটা একটা মার্কিং থাকে কিন্তু অনেক সময়, ওই একটা গজ লাগানো থাকে, তখন তুমি বুঝবা যে পুলালিফেশন বের করছে। রুগীর কাছে জিজ্ঞেস করলে কিন্তু পানির রং বলে দিবে, রুগী হয়তো দেখছে পানির রংটা কেমন, লাল কিনা অথবা নারাকুটা বিজানের মতো পানি কিনা। তাহলে লাল হইলে তো তুমি বুঝলাই যে এটা ম্যালিগনেসি কেস। এই ম্যালিগনেন্ট পুলালিফেশনের ম্যালিগনেসি, অথবা পুলালিফেশন ছাড়াই হতে পারে আবার চেস্টের দেখা গেলো যে একটা কনসোলিডেশন সেই সাথে ফাইব্রোসিস, সরি ফাইব্রোসিস না, কোলাপস। ডান পাশে ম্যালিগনেসি সাথে ডান পাশে কোলাপস, তাহলে ডায়াগনোসিস ঠিক কোলাপস কনসোলিডেশন ডান পাশ। কনসোলিডেশন ফিচার কি? তুমি আমাদের যে পালপেশন, পারকাশন, অসকালটেশন, ভোকাল ফিরমিটাস, ভোকাল ডেজোনেন্স, এগুলো দিয়ে তুমি কনসোলিডেশন, ভোকাল ফিরমিটাস বাড়বে, ভোকাল ডেজোনেন্স বাড়বে, এগুলো দিয়ে তুমি কনসোলিডেশনের ফিচার বের করলা। আর ট্রাকিয়া দিয়ে, অ্যাপেক্স দিয়ে তুমি কোলাপস বের করলা, যে ডান পাশে কোলাপস। শুধু ম্যালিগনেসি ইফিউশন নাই, সেটাও এরকমের কিন্তু থাকতে পারে। এক্ষেত্রে তোমার আর কি থাকবে? লিম্ফ নোড, তুমি সার্ভিক্যাল রিজনের লিম্ফ নোড খুলবা, এক্সিলারি রিজনে খুঁজবা লিম্ফ নোড, এরকমের আর কি। সবসময় শর্ট কেসে তোমাকে একটা জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে যে তুমি আর কিছু দেখতে চাও কিনা, তোমার ডায়াগনোসিসের প্রয়োজনে সেটা তোমাকে খেয়াল করতে হবে। অনেক সময় তোমার ডায়াগনোসিসের প্রয়োজন আর কিছু দেখার প্রয়োজন হতে পারে, যেমন একটা মোটর নিউরন ডিজিজ,
মোটর নিউরন ডিজিজে তোমার টাং দেখতে চাইতে পারো তুমি, যে টাঙে কি থাকবে, অ্যাট্রফি হয়ে থাকবে, ফ্যাসিকুলেশন থাকবে। দেখা গেল যে ওই রুগীর অ্যাট্রফি ফ্যাসিকুলেশন আছে, এবং দেখা গেল যে ওই রুগী খেতে পারতেছে না, একটা রাইলস টিউব ঢুকানো আছে, মোটর নিউরন ডিজিজ, খেতে বল পাচ্ছে না, এরকমের আর কি। সুতরাং আর কিছু দেখতে চাও কিনা, চেস্ট রুগীর আর কিছু দেখতে চাও কিনা, খুব কিছু একটা নাই, কিন্তু অন্য অন্য জিনিসে থাকে। কিন্তু হেমাটোলজিক্যাল কেসে যেমন একটা রোগীর স্পিলোনোমেগালি, হেপাটোমেগালি আছে, শর্ট কেস দেবে তো এটা, সেক্ষেত্রে তুমি আলাদা আর কিছু লিম্ফ নোড আছে কিনা দেখতে যেতে পারো, এই রকমের আর কি। তোমাকে সেই জিনিসগুলো খেয়াল করতে হবে। লিম্ফ নোড যেটা তোমার দেখার মানে সহজ, কিছু আছে যে তোমার এইটার সাথে দেখতে হবে, তোমাকে যে ইনস্ট্রাকশন দিছে, আর কিছু আছে তোমাকে অনুমতি নিয়ে দেখতে হবে। শর্ট কেসে কিন্তু কোনো সময় রোগীর সাথে কোনো কথা বলা যাবে না, একদম কোনো কনভারসেশন না। শর্ট কেসে রোগীর সাথে কোনো কথা বলা যাবে না, কিন্তু নিষেধ। কিন্তু তার কারণ কথা বলে তো তুমি কিছু শুনে ফেলতে পারো, এই জন্য শর্ট কেসে রোগীর সাথে কিছু জিজ্ঞেস করা যাবে না। তোমার যদি কোনো কিছু জিজ্ঞেস করার দরকার হয়, তুমি এক্সামিনারের থেকে অনুমতি নিবা, যে স্যার আমি এই, মানে ইংরেজিতে বলবা আর কি, আমি তোমাদেরকে তো বাংলায় পড়াচ্ছি, ইংরেজিতে, ওখানে তো বাংলায় কথা বলা যাবে না, যে স্যার আমি রোগীর সাথে এই জিনিস জিজ্ঞেস করতে চাই, তখন অনুমতি নিয়ে তুমি রোগীর সাথে কথা বলতে পারবা, আদারওয়াইজ কিন্তু পারবা না। তো আমরা একটা নিউরোলজিক্যাল কেস আর একটা চেস্ট কেস শেষ করলাম, লং কেস শেষ করলাম। তোমরা যারা কানেক্টেড আছো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো প্রশ্ন থাকলে কথা। আমরা 5 মিনিট সময় প্রশ্নে ব্যয় করবো। 2 ঘন্টা খুব বেশি সময়, কষ্ট হয় খুব ক্লাস নিতে 2 ঘন্টা। আমি তো 11টায় শুরু করি, এই জন্য 12:30 শেষ করে দেবো। স্যার বলেন যে শর্ট কেসে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে আমাদের লোয়ার লিম্বে যখন স্পাইনাল শকের পেশেন্ট গুলা দেওয়া হয় স্যার, তখন স্যার আমরা এক্সামিনেশন করার পরে যদি স্যার আমাদের কি ইমপ্রেশন জিজ্ঞাসা করে, তখন কি আমরা ফ্লাসিড প্যারাপেরিসিস উইথ ডেফিনিট সেন্সরি লেভেল এটা বলবো, নাকি স্যার কম্প্রেসিভ ও নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি উইথ স্পাইনাল শক এটা বলবো স্যার? কোশ্চেনটা আবার বলো তো, আস্তে আস্তে বলো। স্যার, ওই যে লোয়ার লিম্ব দেওয়া হলো, জি স্যার, স্পাইনাল শকের পেশেন্ট গুলা যখন স্যার আমাদেরকে দেওয়া হলো স্যার, তখন স্যার এক্সামিনেশন শেষ করার পরে যদি আমাদের কাছে ইমপ্রেশন জিজ্ঞাসা করা হয়, তখন কি স্যার আমরা ফ্লাসিড প্যারাপেরিসিস উইথ ডেফিনিট সেন্সরি লেভেল এই কথাটা বলবো স্যার, নাকি স্যার কম্প্রেসিভ অর নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি উইথ স্পাইনাল শক এই কথাটা বলবো স্যার? নো, ধন্যবাদ তোমাকে প্রশ্নটা। আসলে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, যদি রুগীটা নতুন এসে থাকলেও ভর্তি হলো, রুগীটা দিয়ে দিতে পারে, তার কোনো এখন পর্যন্ত এক্সাজারেটেড হয়নি, 1-2 দিন হয়েছে ট্রান্সভার্স মাইলাইটিস, আমরা কিন্তু এটাকে ফ্লাসিড প্যারালাইসিসে যাব না। ফ্লাসিড প্যারালাইসিস তো লোয়ার মোটর, এটা তো আমাদের আপার মোটর। তোমার কিন্তু এখানে যে আপার বর্ডার অফ দা ডেফিনিট সেন্সরি লস, কেন আপার বর্ডার অফ দা ডেফিনিট সেন্সরি লস তোমার এই লেভেলে আছে, এবং স্পাইনাল শকে থাকার ফলে তোমার জার্ক এক্সাজারেট হয়নি, আর তোমার ওই ক্লোনাস পাওনি। সুতরাং তোমার কিন্তু কোশ্চেন এখানে, মানে তোমার কিন্তু এখানে কথা পরিষ্কার হয়ে গেছে, তুমি ফ্লাসিড প্যারালাইসিসের ভিতরে আর থাকতেছে না। ফ্লাসিড মানে তো হলো আসলে লোয়ার মোটর নিউরোনাল লিশন, এটা তো আপার মোটর নিউরোনাল লিশন হয়েছে, তাই না? স্পাইনাল কর্ডের যে ট্র্যাক ফাইবার সেগুলো ড্যামেজ হয়ে গেছে, সুতরাং লিশনটা তো আসলে আপার মোটরের, আর ফ্লাসিডের জন্য লোয়ার মোটর। ফ্লাসিড জিনিসটা একটু অন্য কারণে ব্যবহার করা হয়েছে আলাদা জায়গায়। আমাদের এখানের যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা একাডেমিক পারপাস, এখানে আমরা এই দিকে যাব না। আমাদের এইটা ট্রান্সভার্স মাইলাইটিস সেন্সরি আপার লিম্ব
এই ডায়াগনোসিস বলবো। এটা কিন্তু একটা স্পেস্টিক প্যারাপ্লেজিয়া, এটা কিন্তু একটা স্পেস্টিক প্যারাপ্লেজিয়া, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সে সমস্ত কথা এখানে যাব না। ইনিশিয়ালি এটা একটা ফ্লাসিড, আমরা ওই কথায় যাব না, এটা একটা অন্য জিনিস, সেখানে আমরা যাব না। সুতরাং তোমার এটা নিয়ে কনফিউশন করার কিচ্ছু নাই। তুমি এটাকে ফ্লাসিডের ভিতরে যাবা না, তুমি এটাকে ট্রান্সভার্মালিটিস বলবা, উইথ স্পাইনাল শক বলবা। কেন? তোমার আপার লিমিট অফ দ্য সেন্সরি লস আছে এবং সেই সাথে রোগীর উইকনেস আছে লোয়ার লিম্বে, সেই জন্য এটা। তোমার যদি আপার লিমিট না থাকতো, শুধু যদি উইকনেস থাকতো, তাইলে এটা লোয়ার মোটর নিউরন লিশন ও পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারতো। কিন্তু তোমার এটা তো আপার মোটর নিউরন লিশন। পরিষ্কার কথাটা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আর কোনো কেস নিয়ে কোনো প্রশ্ন? যে প্রশ্ন করছো সে কোথায় আছো? স্যার আমি স্যার পার্ট 2 পরীক্ষা দিচ্ছি স্যার, এখন স্যার প্রিপারেশন নিচ্ছি স্যার, প্রাইভেট মানে ক্যান্ডিডেট। এখন কোথায় আছো? ঢাকায়? জি স্যার, ঢাকায় স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, প্রস্তুতি নিতে থাকো। তারপরে আর কেউ কিছু জিজ্ঞেস করবা? স্যারের কাছে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে লং কেস শর্ট কেস রিলেটেড, স্যারকে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারেন। এছাড়া ওভারঅল পরীক্ষা নিয়েও যদি কোনো কোয়েশ্চেন থাকে এফসিপিএস পরীক্ষা সম্পর্কে, আর স্যারকে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারেন। আমরা তো ক্লাসের শেষের দিকে চলে এসেছি, কোয়েশ্চেন করতে পারেন আনমিউট করে। আচ্ছা মনে হয় কোশ্চেন নাই, ঠিক আছে। তো যারা প্রস্তুতি নিতেছো তারা খুব ভালো করে লাগবা পড়াশোনার পিছনে, আধা আধি না, বুঝতে পারছো তো? খুব ভালো করে লাগলে পরীক্ষায় পাস ইনশাল্লাহ হয়েই যাবে। পরীক্ষা কিন্তু খুব সহজ, তোমাকে ঠিক মতো ডেভিডসন কমপ্লিট করতে হবে। আর ডেভিডসনের সাথে হ্যারিসন তোমার একটা সহকারী বই হবে। হ্যারিসন কোনো সময় মেইন বই না, কিন্তু অন্য বই তেমন পড়া লাগে না। আর গাইড বইয়ের উপরে বেশি ডিপেন্ড করবা না, ওর ভিতরে লেখা কম থাকে, ব্যাখ্যা কম লেখা থাকে। পরীক্ষার সময় কিন্তু অনেক সময় ব্যাখ্যা খুব প্রয়োজন হয়। এই জন্য ডেভিডসনের কিন্তু সমস্ত জিনিস তোমার একদম আয়ত্তে থাকতে হবে। আর ক্লিনিক্যাল এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট। আজকাল কিন্তু ভাইবা নাই, ভাইবার কাজটা কিন্তু এই 2 জায়গায় করে নেবে। ভাইবার কাজটা আসলে ইসে করে, ওই যে ওই অস্পিড যে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন আছে সেখানে করা হয়। আর ক্লিনিক্যাল জিনিসটা হয়েছে কি, তুমি তোমার নলেজকে ক্লিনিক্যাল একটা রোগীর সাথে কিভাবে অ্যাপ্লাই করবা, সেই জিনিসগুলো তুমি ক্লিনিক্যালি এক্সামিনেশন করে কিভাবে পারফরমেন্স দেখাবে, তোমার একটা হাতের কাজের পারফরমেন্স তোমাকে এখানে দেখাইতে হবে। যেমন তুমি কিন্তু এক্সামিনেশন যখন করবা শর্ট কেসে, তখন কিন্তু এক্সামিনার তোমার কাছে থাকবে, তোমার কিন্তু তারা 2 জন দাঁড়ায় থাকবে তোমার সামনে। তাদের কাজই হলো তুমি কিভাবে এক্সামিনেশন করতেছো দেখা। সুতরাং বি কেয়ারফুল। লং কেসের সময় কিন্তু তারা তোমার কাছে থাকবে না, লং কেসের সময় কেস দিয়ে তারা টেবিলে বসা থাকবে। তুমি তোমার মতো লং কেস এক্সামিনেশন ইচ্ছা মতো এদিক এটা আগে এটা পরে সেগুলো করে ফেলতে পারো। কিন্তু শর্ট কেস যখন তুমি এক্সামিনেশন করবা, তখন কিন্তু আগে পরে যেতে পারবা না, যে সিরিয়াল সেই সিরিয়াল অনুযায়ী তোমাকে যেতে হবে। আগে পরে করলেই কিন্তু যখন ওই এক্সামিনার ক্রস করবে তখন তোমাকে বলবে এটা ভুলে গেছিলে নাকি, আগে ভুলে গেলে তো খারাপ, বুঝলো। সুতরাং তোমার কিন্তু এক্সামিনারের সামনে এক্সামিনেশন করার সেই অ্যাবিলিটি তৈরি করে ফেলতে হবে। তোমরা সব সময় বেশি বেশি শর্ট কেস এক্সামিনেশন করবো, আর লং কেস ডায়াগনোসিস করার জন্য চেষ্টা করবা। আর লেগে থাকলে পাস ইনশাল্লাহ হয়েই যাবে, সবাই পাস করে যাবে। আমরা চেষ্টা স্যার ফ্রন্টে যেরকম স্যার সেকেন্ড টু ফোর্থে কোনো স্পেসে পেলাম স্যার, এটা স্যার মিড ক্লেভিকুলার লাইন বরাবর বলি স্যার, সেরকম চেস্ট ফ্রম ব্যাক যদি বলি স্যার। আচ্ছা আবার বলো তো, আমি একদম শব্দটা বুঝতে পারতেছিলাম না, এটা আইডেন্টিফিকেশনটা কিরকম বলবো স্যার, বর্ণনা আবার বলো তো, আমি শুনতে পাইনি।
শব্দটা Sir, অন্য chest শব্দ। হ্যাঁ, চেস্টের চেস্ট ফ্রম ফ্রন্টে যদি স্যার আমরা বর্ণনায় বলি স্যার কোনো লিশন স্যার, স্যার আমরা মিড ক্লেভিকুলার লাইন এভাবে বলি স্যার। হুম। চেস্ট ফ্রম ব্যাকে যদি কোনো স্পেসে স্যার ফোর্থে বলতে চাই, তাহলে স্যার আমরা বর্ণনায় এটা কিভাবে বলবো স্যার? মানে Just from চেস্টের back. ফাইন্ডিংসটা তুমি পিছন থেকে বললে কিভাবে লোকেট করে বলবা, তাই তো? লোকেট করে বলবো, জি স্যার। হ্যাঁ, মানে তোমার কনসোলিডেশনের ফাইন্ডিংস, জি স্যার, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পেলাম স্যার, হ্যাঁ, ফোর্থ ইন্টারকোস্টাল এইখানে স্পেস। পিছনের দিকে তুমি বলবা হলো যে স্ক্যাপুলার লাইন, তোমার পিছনের দিকে লাইন হলো স্ক্যাপুলার লাইন। স্ক্যাপুলার লাইনে তুমি এখানে আপার পার্ট লোয়ার পার্ট এইভাবে বলতে পারো, তার কারণ পিছনের দিক থেকে তোমার কিন্তু ওই রকমের স্পেস বের করা ভেরি ডিফিকাল্ট। সুতরাং চেস্টের আপার পার্ট লোয়ার পার্ট, যদি মাঝামাঝি হয় তাহলে মিডল পার্ট এরকমের বলতে পারো। হ্যাঁ, এই জন্য। আর হলো স্ক্যাপুলার লাইনে তোমাকে কিন্তু এক্সামিনেশন যখন তুমি করবা স্ক্যাপুলার লাইনে করবা, মিড মিড অ্যাক্সিলারি লাইনে করবা, মিড ক্লাভিকুলার লাইনে করবা, তিনটা লাইনে কিন্তু তোমাকে এক্সামিনেশন করতে হবে। তো তুমি এইভাবে লোকেট করবা, আপার পার্ট লোয়ার পার্ট এইভাবে। তোমার উত্তর কি মানে এইটা চাইছো তো জানতে নাকি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, এটাই ঠিক। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই এক্সামিনেশন অফ চেস্ট ফ্রম ব্যাক যদি দেয়, তারপরে আমি স্যার মেডিস্টাল শিফটিং আছে কিনা এটা দেখার জন্য কি স্যারের পারমিশন নেব নাকি আমি ওটা এক্সামিনেশন করে ফেলবো স্যার? হ্যাঁ, তোমাকে যদি পিছন থেকেই দেয় তাইলে হয়তো তোমার সময় জি, স্যার। বাঁচানোর জন্য, অথবা পিছন থেকেই ভালো ফাইন্ডিংস আছে সেজন্যই তোমাকে দিছে। হ্যাঁ, হয়তো মেডিসিন তেমন সরে নাই সেই জন্য হয়তো দেয় নাই। মেডিসিন যদি সরে থাকে তাহলে তোমাকে পুরো চেস্ট দিবে, তার কারণ অ্যাপেক্স আর ট্রাকিয়া তো সামনে। তো সেক্ষেত্রে তুমি যদি প্রয়োজন মনে করো যে না আমার এই কেসটার ম্যালিগনেসির কেস মনে হচ্ছে, কনসোলিডেশন আছে, অন্য ফাইন্ডিংস আছে, লিগনোড হয়তো আছে, ক্লাবিং আছে, ম্যালিগনেসি থাকলে তো রোগীটা একটু বয়স্ক হবে, ক্লাবিং হবে, সুতরাং তোমার কনসোলিডেশন ফাইন্ডিংস সেখানে তুমি পারমিশন নিবা যে আমি পেশেন্টের মেডিসিনাল শিফটিং আছে কিনা দেখার জন্য সামনের দিকে একটু দেখতে চাই। তখন তোমাকে যদি মেল পেশেন্ট হয়ে থাকে তোমাকে পারমিশন দিবে। দেখা গেল যে ট্রাকিয়া সরে নাই, অ্যাপেক্স সরে গেছে, সেক্ষেত্রে যদি ফিমেল পেশেন্ট হয়, এক্সামিনার যদি মনে করে যে না দরকার নাই দেখা, তখন সে তোমার কাছে এক্সামিনার জিজ্ঞেস করবেন যে তুমি কি দেখতে চাও সামনের দিকে মেডিসিন। তুমি বলবা যে স্যার আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ম্যালিগনেন্সি কেস, আমি কনসোলিডেশনটা আছে, কোলাপস আছে কিনা দেখার জন্য, কি পাবা কোলাপস আছে, আমি অ্যাপেক্স শিফটিং পাবো সেই জন্য, সেইভাবেই শেষ হয়ে যেতে পারে। তো অনুমতি নিতে হবে আর কি, অনুমতি নিতে হবে। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে নওসাবা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে স্যারের সাথে ক্লাসে ছিলেন ফর অ্যাক্টিভ পার্টিসিপেশন। স্যারকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সকলকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন স্যার। ধন্যবাদ সকলকে। নওসাবা, ধন্যবাদ আপনাকে।